এইখানে গুলি ঢুকে এখান দিয়ে বের হয়েছে। কখনো মানে ভয় পাননি? মৃত্যুকে আমরা কাছ থেকে দেখছি। থাকতেন কোথায়? রাতে ঘুমাতেন কোথায়? আল্লাহ এমনি বাঁচিয়ে দিছে। সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু সারা পৃথিবীতে লাল বিপ্লবের রং। যে মেয়েরা সামনে ছিল সে মেয়েরা কোথায়? ওই লাশের গাড়িতে আওয়ামী লীগ হামলা করছে। আপনার দৃষ্টিতে জুলাইটা কি? শিবিরের অবদান ছিল না, এটা আমরা বলি না। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের পডকাস্ট সিরিজ ভয়েস অব জুলাইয়ের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি রেজওয়ানুল হক। আজ আমাদের অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নাসির, আপনাকে স্বাগত। জি। আমরা সবাই জানি জুলাই অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বর্ণ গোত্র ধর্মের মানুষ যুক্ত ছিলেন। আপনার কাছে যেটা আমার মানে জানার ইচ্ছা সেটা হচ্ছে যে আপনারা বহুদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। আপনাদের মূল দল বিএনপির পাশাপাশি ছাত্রদলও রাজপথে ছিল। হয়তো অনেক কষ্ট হয়েছে, অনেক চাপের মধ্যে ছিলেন আপনারা, তারপরও আপনারা ভূমিকা রাখার চেষ্টা করছিলেন এবং আপনাদের দিকে সরকারের বা গোয়েন্দা সংস্থার নজরও ছিল। পরবর্তীকালে যখন জুলাই আন্দোলন শুরু হলো, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তারা কিন্তু খুব ওরকম পরিচিত ছিলেন না। ক্যাম্পাসের কিছু ক্যাম্পাস বাদ দিয়ে অন্য অন্য স্তরে সমাজের তারা খুব পরিচিত ছিলেন না এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সেভাবে ছিল না। আপনারা রাজনৈতিক কর্মী বা সংগঠন হিসেবে কবে কিভাবে তাদের পিছনে তাদের সঙ্গে একত্রিত হলেন? বেসিক্যালি জুলাই 2 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথম প্রোগ্রামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে হয়েছিল। যারা এটির আয়োজন করেছিল, যারা এটির নাম করেছিল, তারাও কিন্তু একটি রাজনৈতিক ছাত্র সংগঠনে ছিল, যেটি ছাত্র শক্তি এখন যেটা। ছাত্র শক্তি তারা আমাদেরকে প্রথম যোগাযোগ করেছিল জুলাইয়ের 1 তারিখে বা তারাও আগে, জুনের শেষের দিকে, যে তারা এরকম একটি প্রোগ্রাম করবে, যে একটা নন পলিটিক্যাল ব্যানারে তাদের ব্যানারটি ছেড়ে ছাত্রদলে যেন সেই ব্যানারে যোগ দেয়, যেটি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে। তো নতুন ব্যানার মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রথম আলাপ আলোচনা হচ্ছিল যে কিভাবে এটা হবে। তখন আমরা বলছি ঠিক আছে, আমরা থাকতে চাই, কি নাম হবে সেটা নিয়ে আলাপ আলোচনা। পরে আলাপ আলোচনার পরে এই নামটা ঠিক হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার। যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারাও তাদের ব্যানারটি ছেড়ে এরকম একটি নিরপেক্ষ ব্যানারে আসবে। এবং এটা অনেক ছাত্র সংগঠনের সাথে আলাপ হয়েছিল, যারা প্যাসিবাদ বিরোধী ছাত্র শক্তি, যারা আওয়ামী লীগের অ্যান্টি রাজনীতি করছিল ক্যাম্পাসগুলোতে। তো ছাত্রদলও সেটাতে একমত হয়েছে। এবং এখানে একটা সত্য ছিল বা আলাপ আলোচনার একটা ক্লজ ছিল যে ছাত্রদলের যারা অপেক্ষাকৃত মানে ফ্রন্ট লাইনের লিডারশিপ বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রালের, তারা না এসে শুরুর দিকে যারা অপেক্ষাকৃত তরুণ বা নবীন ছাত্রদলে, তারা যেন এই ফ্রন্টে, এই ব্যানারে যোগদান করে। এটা কি কারণ ছিল? এটা ছিল যে ওই ব্যানারটিকে শুরুতে কোনো রাজনৈতিক রং যেন না দেওয়া যায়, বা যারা সরকারের পক্ষ থেকে হয়তো বলবে যে এটি ছাত্রদলের ব্যানার বা এটি ছাত্র ইউনিয়ন ফেডারেশনের ব্যানার বা ছাত্র শক্তির ব্যানার, এরকম তো করতেই পারে যদি একদম মূল লিডারশিপটা চলে আসে। সেজন্য এটাই একটু খুবই ইন্টারেস্টিং ছিল। এবং জুলাই তাহলে মানে অরাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টাটা কেন করলেন আপনারা? এটির ওই একটি কারণ যে এই যে আন্দোলনের যে স্পিড, যে হাইকোর্টের এই যে সিদ্ধান্ত দিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, এই আন্দোলনকে একটা নন পলিটিক্যাল মোড়কে রাখার একটা চেষ্টা ছিল। যে ঠিক আছে, মানে যারা করবে, আন্দোলন করবে, তারাও রাজনীতিক, কিন্তু তারা অপেক্ষাকৃত যারা তরুণ, যাদেরকে এখনও গণমাধ্যমের সামনের কাতারে দেখা যায় না, মিছিলের মাঝামাঝি থাকছে, তাদেরকে এখানে এনে আন্দোলনের স্টুডেন্ট এরকম ছিল আর কি। তো এটি শুরুতে জুলাইয়ের 2 তারিখে এই প্রোগ্রামটি হয়েছিল, প্রথম প্রোগ্রাম। তো ছাত্রদল সহ অনেক ছাত্র সংগঠন এখানে অংশগ্রহণ করেছে এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড যারা অপেক্ষাকৃত নবীন, তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। এবং আমার স্পষ্ট মনে আছে জুলাইয়ের 2 তারিখে ধরেন 11টা-12টার দিকে প্রথম এই ব্যানারে আমরা প্রোগ্রামটি করতে সক্ষম হয়েছি। তাহলে ডে 1 থেকে ছাত্রদল এখানে সম্পৃক্ত ছিল। জি, ওকে। তো আন্দোলন তো আস্তে আস্তে সামনের দিকে গেল।
গতি পেতে থাকলো, আপনার ঠিক কখন মনে হয়েছে আপনাদেরকে যে এই কোটা ইস্যুর এই আন্দোলনটা সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে? জুলাইয়ের আন্দোলনটা আসলে এরকম মানে প্ল্যান করে কোনো কিছু আন্দোলন হয়নি। মানে একটা দিনের সাথে আরেকটা দিনের কানেক্ট ছিল। মানে আজকে যে আন্দোলনটা হচ্ছে, আগামী দিন কী প্রোগ্রাম হবে এটি বোধহয় আজকেই নির্ধারণ করতে হয়েছে। ধরুন আমি আপনাকে একদম যদি বলি, ধরুন 2 তারিখে আন্দোলন শুরু হলো, 2 তারিখ 3 তারিখ 4 তারিখে চলমান ছিল। ধরুন বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এই ব্যানারের বাইরে নিজস্ব কায়দায় আন্দোলন করছিল। জুলাইয়ের 8 তারিখে প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ একটু গুলি করেছিল। জুলাইয়ের 8 তারিখে প্রথম এটি গুলির ঘটনা ঘটেছে। হতাহত হয়নি, কিন্তু পুলিশ গুলি করেছিল। জুলাইয়ের 11 তারিখ ছাত্রদল নয়াপল্টনে প্রোগ্রাম করেছে, সেখানেও পুলিশ গুলি করেছিল। তারপরে হচ্ছে রাজশাহীতে এরকম একটি প্রোগ্রাম হয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টিয়ার শেল মেরেছিল 10 তারিখ। এরকম করে আন্দোলন শুরুতে একটা মাত্রা পাচ্ছিল, কিন্তু ঘটনা ঘটেছে ঢাকার বাইরের কথা আপনি বলছেন, ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা জেলায় বা উপজেলায় বা বিভাগীয় শহরে, সেখানেও আন্দোলনটা যাতে একই পাশাপাশি হয় এরকম কোনো ইনস্ট্রাকশন আপনারা দিচ্ছেন? আমরা দিচ্ছিলাম, আমি আপনাকে সেটাই বলছিলাম। ধরুন আন্দোলন কখন গতিপথ পরিবর্তন করেছে, ধরুন জুলাইয়ের 14 তারিখ আপনার মনে আছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট। 14 তারিখ আপনি খেয়াল করেন, 14 তারিখ এই কথা বললেন। 15 তারিখে কী করলেন, ওই যে ওবায়দুল কাদেরের কথা থেকে শক্তি পাইল ছাত্রলীগ, এসেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর, ওই যে একটা আইকনিক ছবি আছে তন্নির, আপনি জানেন, যে নজিরবিহীন হামলা করেছে, একদম নির্বিচারে লাঠি দিয়ে তাদেরকে মেরে রক্তাক্ত করেছে। এটা হচ্ছে জুলাই 14 তারিখ, 15 তারিখ, সরি 14 তারিখে ওবায়দুল কাদের সাহেব এটা বললেন, 15 তারিখে হামলা করলেন। এখন দেখেন 14 তারিখে বললেন এই কথা, 15 তারিখে হামলা করলেন। 15 তারিখের হামলার প্রতিবাদে 16 তারিখে সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে দেওয়া হয়েছিল, এবং ছাত্রদল সহ অন্য ছাত্র সংগঠনগুলো তাদের নিজস্ব ব্যানারে দিয়েছে। এবং সেই প্রোগ্রাম থেকে প্রথমে রংপুরে আবু সাইদ শহীদ হলেন, রংপুর বিশ্ববিদ্যালয়। আপনি খেয়াল করেন 15 তারিখের হামলার প্রতিবাদে 16 তারিখে কিন্তু প্রোগ্রাম ছিল। তারপরে দিনের শেষে আরেকটু পরের দিকে চট্টগ্রামে শহীদ ওয়াসিম শহীদ হলেন, আপনাদের সংগঠন? আমাদের ছাত্রদলের চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য। এবং সেদিন 6 জন শহীদ হলেন প্রথমবারের মতো। তার মানে হচ্ছে কি, দেখেন 14, 15, 16 এই 3টা দিন কিন্তু ওই যে ওবায়দুল কাদেরের কথার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে। এবং সেদিন 6 জন শহীদ হলেন 16 তারিখে। তার মানে হচ্ছে জুলাইয়ের সব থেকে টার্নিং পয়েন্ট ছিল 15 তারিখ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছে। এবং বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যম সেটাকে খুব পলাও করে ফ্রন্ট পেজে ছাপিয়েছে। এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর যেই রকম করে নজিরবিহীন হামলা করছিল। তার মানে 16 তারিখ জুলাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যা আবু সাইদ ওয়াসিমরা যেদিন শহীদ হলেন, সেদিনই গণ অভ্যুত্থানের বোধহয় একটা চিত্র সামনের দিকে চলে আসলো, যে আপনি জুলাই থেকে, অর্থাৎ 6 জন শহীদদের মাধ্যমে আপনি জুলাইয়ে যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলন থেকে আপনি আর পিছনে ফিরে যেতে পারবেন না, আপনাকে সামনে যেতে হবে। এটি বোধহয় 16 তারিখে পুরো আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। ওয়াসিম ছাড়াও আপনাদের এই জুলাই আন্দোলনে আপনাদের সংগঠনের ছাত্র দলের কথা যদি ধরি, প্রায় 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে শুধু ছাত্র দলেরই, শুধু 142। 42 জন, হ্যাঁ, তো এটা তো একটা বড় সংখ্যা। বড় সংখ্যা, জি। কখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে সরকারের পতন ঘটানোর আন্দোলনে নিয়ে যেতে হবে এই আন্দোলন? দেখেন 16 তারিখে তো এই ঘটনা ঘটল, ঘটার পর সরকার তো কিছুটা আঁচ করতে পেরেছে যে পরিস্থিতি একটু জটিল। এবং আপনি জানেন যে 16 তারিখ রাতের বেলা, অর্থাৎ 16 তারিখ রাত এবং 17 তারিখে বাংলাদেশের বেশিরভাগ ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে। এবং 17 তারিখ সরকার বুঝতে পেরেছে যে পরিস্থিতি খুব জটিল এবং আয়ত্তের বাইরে যাচ্ছে, সেজন্য বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে 17 তারিখ। আপনি খেয়াল করেন, সরকার মনে করেছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ করে দিচ্ছে, শিক্ষার্থীদেরকে বাড়ি চলে যেতে হবে। এবং শিক্ষার্থীরা কিন্তু বাড়ি যেতে চায়নি, আপনার খেয়াল আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হলে রয়ে গিয়েছিল। পরে কি সরকার কি করলো, যে প্রত্যেক হলের কারেন্ট লাইন বন্ধ করে দিল, মানে ইলেকট্রিসিটি, পানির লাইন বন্ধ করে দিল। তো এখন পানি ইলেকট্রিসিটি দুটো বন্ধ হলে তো আর হলে থাকা যাচ্ছে না। তো শিক্ষার্থীরা বাধ্য হয়ে অনেকে বাড়ি চলে গিয়েছিল, অনেকে
হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় থাকলো। সরকার কী করলো, 15-17 তারিখ রাতের বেলা বিভিন্ন ম্যাচগুলোতে অভিযান চালাইলো। সরকার মনে করলো যে পরিস্থিতি যেহেতু জটিল, আমি এভাবে নিয়ন্ত্রণ করব। কিন্তু সেটা তো ঘটলো না। আপনি 18 তারিখে থেকে বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনারা বছরের পর বছর সবাই মিলে মুরগির ফার্মের স্টুডেন্ট বলতেন, কোনো কাজে আসে না বলতেন, এদের দিয়ে কিছু হবে না বলতেন, তারা 18 তারিখ থেকে রাজপথ দখল নিয়েছে একদম। এবং 17 তারিখ থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা যাত্রাবাড়িতে যে নজিরবিহীন ঘটনা ঘটালো, যে তারাই আন্দোলনের নেতৃত্ব নিল। যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদেরকে স্বাধীনতা 90-এর গণ-অভ্যুত্থান থেকে শুরু করে সকল আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিপদে পড়লো, তখন কারা এগিয়ে আসলো? মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে আসলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের 18 তারিখ থেকে। তার মানে হচ্ছে এই যে এই পুরো আন্দোলনের জার্নিতে এই যে আস্তে আস্তে করে যে মানুষ সম্পৃক্ত হচ্ছে, স্টুডেন্টদের একসময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সম্পৃক্ত হচ্ছিল, পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পরে মাদ্রাসা শিক্ষার্থীরা। এরপরে আপনি দেখেন জুলাইয়ের 19 তারিখে আপনি যে শুক্রবার ছিল বা 20 তারিখে প্রথম কারফিউ দেওয়া হলো, প্রথম ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হলো, তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষ এখানে সম্পৃক্ত হলো। কিন্তু জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ ওভাবে সম্পৃক্ত হয়নি। সাধারণ মানুষ বলতে কি, আপনি শ্রমিক জনতা, একদম আপামর জনতা, তার আগে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল, বা 18 তারিখে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীরা। 20 তারিখ থেকে আন্দোলন একদম পুরো গণমানুষের আন্দোলন শুরু হলো। আপনি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা বলছিলেন যে তাদেরকে একটু অন্যভাবে সবাই দেখেছে, আমরা আপনারা সবাই অন্যভাবে দেখা হইতো, কিন্তু তারা ওই ভ্যাকুয়ামটা, ওই শূন্যতাটা তারা পূরণ করেছিল সেই সময়। তারও আগে মানে আওয়ামী লীগের সময় ছাত্রলীগ এই ধরনের প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের পলিটিক্স চালু করার চেষ্টা করেছিল, ছাত্ররা যদি বা ছাত্রলীগের শাখা চালু করার চেষ্টা করেছিল বলে জানতাম আমরা। আপনাদের কি মানে আপনাদের ছাত্র সংগঠনের কোনো সংগঠনগতভাবে কোনো কাঠামো ছিল কি প্রাইভেট? হ্যাঁ, আমাদের তো 2012-13 সাল থেকে, না সরি আরেকটু আগে, 9 সাল থেকে এটি একটু ছোট পরিসরে ছিল। 12-13 সাল থেকে একদম সাংগঠনিকভাবে প্রত্যেক প্রায় 2-4টা বিশ্ববিদ্যালয় ছাড়া বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আমাদের সাংগঠনিক কাঠামো ছিল। আর মাদ্রাসাগুলোতে আমাদের সেটি কম, এখনও আছে, তবে সেটি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো করতে পারিনি এখনও, তবে আমরা কাজ চলমান আছে। আচ্ছা, মাদ্রাসাতে আপনারা আমাদের সাংগঠনিক ইউনিট আছে অলরেডি, তবে সেটি একদম শতভাগ আমরা এখনো বিস্তৃত করতে পারিনি। আচ্ছা, ছাত্রদল শিবির তো বড় স্টেক হোল্ডার এই ছাত্র আন্দোলনের, যদিও সামনের দিকে ফোরফ্রন্টে ছিল হাসনাত, সার্জিস, নাহিদরা, কিন্তু ছাত্রদল শিবির তো ডেফিনেটলি বড় একটা স্টেক হোল্ডার এই আন্দোলনের। আপনারা ওই সময়ে আপনাদের নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখছিলেন? আচ্ছা, এটি হচ্ছে তো জুলাইয়ের, আমরা যেটি বললাম জুনের শেষের দিকে যখন আন্দোলন, জুলাইয়ের আগে যখন যে হাইকোর্টের রায়টি হলো, এটি তো জুনে হলো, মানে কোরবানি ঈদের আগে। তারপর তো কোরবানি ঈদের ছুটিতে গেল বিশ্ববিদ্যালয়গুলো। তারপর বিশ্ববিদ্যালয় খোলার পরে জুনের শেষে জুলাইয়ের প্রথম দিন, সেকেন্ড দিন থেকে তো আন্দোলন হলো। তখন আসলে জনাব হাসনাত, সার্জিস এরা তো অন্য ছাত্র সংগঠন করতেন, বিশেষ করে নাহিদ, আক্তার, ওরা তো জাতীয় ছাত্র শক্তির সভাপতি, সেক্রেটারি ছিলেন। আর হাসনাত, সার্জিসদেরকে আমরা পূর্বে মানে ওইভাবে রাজনৈতিক সংগঠন হিসাবে আমরা চিনতাম না, কিন্তু ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা চিনতাম। তো ওনারা যখন সংগঠন হিসেবে আমাদের সাথে যোগাযোগ করেছে জুলাই শুরুর দিকে, তখন তো আমাদের সাথে একটা যোগাযোগ হচ্ছিল বা প্রতিনিয়ত কথাবার্তা চলছিল। বা আন্দোলন যখন একদম চলমান আছে, তখন ধরেন প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করতে, বা কি হবে পরবর্তী প্রোগ্রামটা, কি হবে পরবর্তীরা, কিভাবে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা যায়, এগুলো আসলে আমাদের গ্রুপ কলে, বা তারা অনেকে একসাথে গ্রুপ কল করতো। আমরা আমাদের ছাত্রদল থেকে আমরা 2 জন সংযুক্ত হতাম। তারপর আমরা আমাদের কোনো পরামর্শ থাকলে তাদেরকে দিতাম, তারা অন্যদের সাথে আলাপ করে পরবর্তী সময়ে আবার আমাদের সাথে আলাপ করে যে সিদ্ধান্তটি সবথেকে ভালো, বা সেই সিদ্ধান্তটা আমাদেরকে জানাতো, বা আমরা তাদেরকে ওইভাবে মতামত দিতাম। এইভাবে আসলে জুলাইয়ের প্রতিটি প্রোগ্রাম এইভাবে সেট করা হয়েছিল। এটা হচ্ছে তাদের গ্রেপ্তারের আগ পর্যন্ত। তো তারা যখন গ্রেপ্তার হলেন, বিশেষ করে নাহিদকে তো উঠাই নিয়ে গেল,
তারপরে হচ্ছে তারা অনেকে শীর্ষ যারা কয়েকজন সমন্বয়ক তাদেরকে গ্রেপ্তার করা হলো। তখন যারা সেকেন্ড লেয়ারের যারা লিডারশিপ ছিলেন সমন্বয়কদের মধ্যে, বিশেষ করে আব্দুল কাদের, হিজ ওয়ান অফ দ্য বিগ নেম। তারপরে এখন এমপি ছিলেন হান্নান, আব্দুল হান্নান, রিপাত, রশিদ, মাহিন সরকার, এই কয়েকজনের কথা আমাদের মনে পড়ছে। তারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। এটি যোগাযোগ করার পরে সেকেন্ড লেয়ারের লিডারশিপের সাথে ছাত্রদল গুরুত্বপূর্ণভাবে পরের ধাপে কাজগুলো সম্পন্ন করেছেন এবং প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের সাথে ওনারা আলোচনা করতেন, আমরা আমাদের মতামত দিতেন, তারপর আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতো। সেভাবে আমরা আমাদের মূল দল আলাপ আলোচনাটা ওই সময় তো এক জায়গায় বসে আলাপ করা না, বসে কখনোই আলাপ হয়নি। কিভাবে যোগাযোগ? সবটা মোবাইলে করা হতো। মোবাইলে জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত তো ইন্টারনেট ইজ ওকে। 20 তারিখের পরে যে সমস্যাটা তৈরি হয়েছে, যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, তখন কিভাবে তখন তো খুব সমস্যা হচ্ছিল। প্রথম তো এরকম 20 তারিখে 19 তারিখ রাত থেকে ইন্টারনেট আসলে ক্লাপস হয়েছে, শুক্রবার। তো 20 তারিখে তো প্রথম কারফিউ দেওয়া হয়েছে। তো 19 তারিখ রাতে আমরা অনেক কষ্ট করে নাম্বার গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় তাদের নাম্বার আমাদের কাছে নিলাম, আমরা তাদের কাছ থেকে নিলাম। তারপর প্রোগ্রাম সেট করা হয়েছে রেগুলার মোবাইলে, নতুন নাম্বারে। পরে তো আবার দেখা গেছে 20-21 তারিখ থেকে রাতের বেলা ওই ওয়াইফাইগুলো কিন্তু সচল ছিল, আপনার মনে আছে। তখন তারা ওয়াইফাইতে আসতো, আমরা ওয়াইফাইতে এসে কথাবার্তা ছিল। তবে বেসিক্যালি সবগুলো হয়েছে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে। আচ্ছা, আপনি আব্দুল কাদেরের নাম বলছিলেন। কাদের রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম প্রথম আলোতে, সেখানে সে বলছিল যে আপনাদের সঙ্গে শিবিরের মানে পরবর্তী দিনের কর্মসূচি কোথায় কারা থাকবে এই বিষয়টি আগে নির্ধারণ করা হতো। বিশেষ করে যাদের শক্তি বেশি, মানে ধরেন ছাত্রদল এবং ছাত্র শিবির, তাদের তো কর্মী সমর্থক স্ট্রেংথটা বেশি। তো তারা কোথায় কে কাদেরকে কেউ থাকবে, কোন জায়গায় অবস্থান নেবে, সেই জিনিসটা আগে ঠিক হতো। বাট একদিন এরকম এই কোঅর্ডিনেশনটা না হওয়াতে পরের দিনের প্রোগ্রামটা ঢাকাতে সাকসেসফুল হয় না, ঢাকার বাইরে হয়েছে, এরকম একটা হয়েছে। হ্যাঁ, এটা 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 একটা কাজের আমি বললাম, কিন্তু এটার একটা কারণ ছিল ওই দিন প্রোগ্রাম সফল না হওয়ার পিছনে আগের দিনের হচ্ছে যোগাযোগটা ঠিকভাবে হয়নি ইন্টারনেটের কারণে। এটা আমার একদম সুস্পষ্টভাবে মনে আছে। সকালবেলা মানে প্রোগ্রাম যখন সকালে হবে তার আগের দিন তো রাতে ঠিক করতে হবে, ঠিকঠাক করা হয়নি, কারণ আমরা কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। অর্থাৎ সেটা হয়েছে কাদের তার জায়গা পরিবর্তন করছিল, মানে সে যে জায়গায় আছে, এবং মোবাইলের নাম্বারও পরিবর্তন করেছিল। করার কারণে আমরা আমাদের জায়গা পরিবর্তন করছি। এখন নাম্বারটা ঠিকভাবে ঠিক করতে পারিনি। দুইটা তো নতুন নাম্বার, নতুন জায়গা। আমাদের সাথেও যোগাযোগ হয়নি আগের রাতে। সকালবেলা আমরা যোগাযোগ স্থাপন যখন করলাম তখন তো অলরেডি প্রোগ্রাম দেওয়া হয়েছে, কিন্তু ওই সমন্বয়টা হয়নি। এটার আরেকটা কারণ ছিল সেদিন বামপন্থী একটা রাজনৈতিক দল হঠাৎ করে আমাদের সমন্বয়ের বাইরে তারা গিয়ে প্রেস ক্লাবে প্রোগ্রাম করে ফেলেছে সরকারের বিরুদ্ধে। এখন তো এটা একটা সমন্বয় লাগবে যে আপনিও সরকারের বিরুদ্ধে, আমরা তো এতদিন ধরে যেটা করছিলাম যে সমন্বয় করে আপনারা এইখানে থাকবেন, আমরা এখানে থাকবে, গণমাধ্যম এখান থেকে ছবি নেবে, এখানে আমরা খবর পাঠাবো, এটা তো একটা প্ল্যান করে চলছিল। হঠাৎ করে বামপন্থী একটি রাজনৈতিক দল তারা প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম দিয়ে দিল। দেওয়ার পরে আমরা যখন প্রোগ্রাম করতে গেলাম তার আগেই পুলিশ সেখানে চলে আসলো এবং পুলিশ অনেককে গ্রেপ্তার করে ফেললো। সেদিন প্রোগ্রামটা আসলে ভালোভাবে করা যায়নি। কাদের ওই কথাটা হয়তো বলতে ভুলে গিয়েছিল। এটা ছিল আগের রাতে সমন্বয়টা আমাদের মধ্যে কম হয়েছিল। তো ওই ধরেন সমন্বয়ের অভাবে অনেক সময় যোগাযোগ একদিন সেটা একদিনে ঘটেছে। আচ্ছা, তো অনেক সময় যোগাযোগ করা যায় নাই। তারপরে সরকারের দিক থেকে তো বিভিন্ন অনেক ধরনের প্রেশার ছিল, অনেক ধরনের চাপের মধ্যে ছিলেন আপনারা। কখনো মানে ভয় পাননি যে সমস্যায় পড়তে পারেন? না, এটা তো আপনি যে আন্দোলনে আপনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করছেন, স্বাধীনতা যুদ্ধের পরে কোন আন্দোলনে 6 জন গণমাধ্যম কর্মী মারা গিয়েছে আপনি বলেন? এরকম হতে পারে যে গণমাধ্যমের কর্মীরা, আমার তো মনেই পড়ছে না যে খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমের কর্মী 6 জন মারা গিয়েছে, এরকম আমার মনেই পড়ে না। অন্য দেশেও হলেও হতে পারে, আমাদের দেশে তো না। স্বাধীনতা যুদ্ধেরটা আমি জানি না। তার মানে কতটা ম্যাসিভ ছিল এই আন্দোলন। আপনি যারা রাজপথে গিয়েছে, ধরেন সরকারের বিরুদ্ধে আন্দোলন, এই যে আপনার এখানে ছবি আছে, এই যে ছবিগুলো,
যারা বেঁচে গিয়েছে, ধরেন আপনি সহ গণমাধ্যমের কর্মী, যারা ক্যামেরা পার্সন, প্রত্যেকে কৌশল করে বেঁচে যায়নি, আল্লাহ এমনি বাঁচিয়ে দিছে। যেখানে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করেছে, বাচ্চারা মারা গেছে, 2 বছর বয়সী, 7 মাস বয়সী জানালাতে দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে বাচ্চা, সেখানে মারা গিয়েছে। সে আন্দোলনে তো যারা বেঁচে ফিরল বা আমরা যারা, তারা কেউ কৌশল করে বেঁচে ফিরেনি। এটা ধরেন আমাদের বিপক্ষে কেউ থাকতে পারে মতের, তার ক্ষেত্রে আমার সেম অবজারভেশন। যারা রাজপথে ছিল, মাঠে ময়দানে, তারা বেঁচে গিয়েছে সৌভাগ্যক্রমে। কারণ যে আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে, সে আন্দোলনটাতে আপনি বেঁচে গেলে এটা সৌভাগ্যবান আপনাকে না, বলতে হবে। সেটাই বলছিলাম যে এই ধরনের একটা পরিস্থিতি পরিস্থিতি সেই অনেক দিনে হয়েছে, পরিস্থিতিতে অনেক দিনে হয়েছে। ধরেন আমি যে আপনার শোতে আসার আগে ভিডিও কলে কথা বলতেছিলাম, আমাদের ইমরান এখন থাইল্যান্ডে চিকিৎসাধীন, ঢাকা কলেজের। দেশেই তার 29 বার অপারেশন হয়েছে। আমাদের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, এখন আগেও কমিটিতে ছিল। থাইল্যান্ডে আজকে 9 মাস কান্নাকাটি করে দেশে চলে আসবে। ঠিক আছে, একটু কম বয়সী, এখন 21-22। যখন গুলিবিদ্ধ হয়েছে তখন মাত্র 20-21 বছর ছিল। তো সে আমার সাথে ছিল জুলাইয়ের 19 তারিখে পল্টনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আন্দোলনের একটা বাংলাদেশের রাজনীতিতে তো পল্টন, নয়া পল্টন, পুরানা পল্টন একটা গুরুত্বপূর্ণ হাব। ঠিক আছে, আওয়ামী লীগ বিএনপির অফিস, জামাত ইসলামও যদিও মগবাজারে তাদের অফিস, কিন্তু তাদেরও রাজনীতি পল্টন এলাকা কেন্দ্রিক সিটি অফিস আছে, সিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরো জুলাই আগস্টে একদিনে পল্টন এলাকাতে এরকম রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে 19 তারিখ। সেদিন 3 জন লোক শহীদ হয়েছে, ছাত্রদলের 2 জন, যুবদলের 1 জন, এবং অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। বিশেষ করে যে ইমরানের কথা আমরা বললাম, যে এখনো পর্যন্ত বাংলাদেশে 29 বার অপারেশন হয়েছে, ওইখানে কতবার, অসংখ্যবার। তো সেই ইমরান সেদিন গুলিবিদ্ধ হয়েছিল। এর বাইরে 3 জন তো বললাম শহীদ হয়েছে। আমাদের ঢাকা কলেজের এখন মেম্বার সেক্রেটারি মিল্লাত, ঢাকা মহানগর উত্তরের ফখরুল, এরা গুলিবিদ্ধ হয়েছিল। এত খারাপভাবে আপনাকে যদি ছবিগুলো দেখায়, আপনার কয়েকদিন ঘুম আসবে না। এইখানে গুলি ঢুকে এখান দিয়ে বের হয়েছে। অনেক ডাক্তাররা বলছে যে আর 1 ইঞ্চি যদি নিচে যেত তাহলে গুলি বের হইলে সে আর বাঁচত না। আপনার আরেকজনের ফখরুলের গুলি ঢুকেছে, এখান থেকে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, চাইনিজ রাইফেলের গুলি। ঠিক আছে, তারপরে ইমরানের পায়ের ছবি আমি আপনাদেরকে দিয়ে যাব, মানে আপনি ঘুমাতে পারবেন না। ওরা সবাই আমার সাথে দাঁড়িয়েছিল। এইরকম একটা পরিস্থিতিতে মানে আপনার নিজের কখনো মানে জীবনের মানে কি বলে না মরণের ভয় বা এরকম বিপদে পড়তে পারি এরকম কোনো ভয়, অথবা আপনার ফ্যামিলি থেকে কোনো রকমের কিছু বলা, কোনো এরকম পরিস্থিতি কি তৈরি না, হয়েছিল? ধরেন পুরো জুলাই আগস্টে সব থেকে একাধিক দিন মানে মৃত্যুকে আমরা কাছ থেকে দেখছি। বিশেষ করে আমি তো আমার কথাই বলতে পারি, যেখানে 3 জন শহীদ হয়েছে। আগের ছবিতে এরকম আছে যে সামনে দাঁড়ানো বা আমি দাঁড়ানো, আমার পাশে দাঁড়ানো, পরের ছবিতে সে নাই, বুঝতে পেরেছেন? বা মিল্লাত, হি ইজ ভেরি ক্লোজ টু মি, সে এরকম টিয়ারশেল যখন লাগছে আমার গায়ে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়ায় আছে, একটু পরে সে গুলিবিদ্ধ হয়েছে। আপনিও হতে শিকার হতে পারতেন, পারতেন, কিন্তু আপনি হন নাই। হন তো নাই। এরপরে- পরের দিন যে হবেন না এরকম কোনো গ্যারান্টি না, এরপরে তো আমরা এরপরও ছিলাম। আচ্ছা, 19 তারিখে এত বড় ঘটনা ঘটল। কোন সাহসে, মানে ভয় তো পান নাই বোঝা গেল। তো কি এটাই দুইটি কোন কারণ। ধরনের বোধ কাজ করছিল এটাই তখন? 2টি কারণ। একটা হচ্ছে আসলে জুলাইয়ের 16 তারিখের পর থেকে যে আমরা বললাম জুলাই থেকে আর পিছনে ফিরে যাবে না। তো এখন রাজনৈতিক ছাত্র সংগঠন হিসাবে আমরাই যদি মাঠে না থাকি তাহলে তো অন্যরা মাঠে থাকবে না। এটি যখন জুলাইয়ের শেষের দিকে মানুষ ব্যাপক হারে রাস্তায় নেমেছে, কিন্তু শুরুর দিকে কিন্তু যারা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট তারাই কিন্তু সব থেকে বেশি মাঠে ছিল। পথ দেখাইতে হয়েছে, নয় কিন্তু মানুষ আসতো না। একটা সময় পুরো আন্দোলনে ছাত্র জনতা, মানুষ, সাধারণ মানুষ, মহিলারা ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তার আগ পর্যন্ত এটার একটা পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট ছিল। প্রত্যেকটা রাজনৈতিক দল বা আমরা চেষ্টা করেছি, বিশেষ করে ছাত্র দল সব থেকে বেশি। ধরুন আমি তো শুধু কমান্ড দিয়ে থাকতে পারতাম, আমার তো অনেক নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী। যেখানে আমার 142 জন নেতাকর্মী শহীদ হলো, সেখানে তো তা বুঝতে পারেন আমার কত নেতাকর্মী মাঠে ছিল। অ্যারেস্টই হয়েছে, মানে 5 তারিখের পর থেকে জেল থেকে আমরা ঢাকাতেই প্রায় 2500 লোককে জেল থেকে বের করতে হয়েছে ছাত্রদলের।
তাহলে কত লোক অ্যারেস্ট হয়েছে? আচ্ছা, জুলাইয়ের শেষ দিকে মানে আপনাদের মূল দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একদিন বলেছিলেন যে এই আন্দোলনে আমাদের সমর্থন আছে, কিন্তু আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি না। এটি উনি অন্য বাস্তবতার কারণে বলেছে, কিন্তু জুলাইয়ের 2 তারিখ থেকে তো ছাত্রদল আন্দোলনে সম্পৃক্ত, এবং আমরা যে সম্পৃক্ত, ধরুন আমাদের ছাত্রদলের সাংগঠনিকভাবে সকল সিদ্ধান্ত ছাত্রদল নিয়ে থাকে, কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের দলের যখন ম্যাডাম থাকতেন তখন উনি প্রত্যেকটা বিষয় নিজে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। এবং ম্যাডামের অবর্তমানে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেখতেন। এটি তো একটা ম্যাসিভ সিদ্ধান্ত, ছাত্রদলে আন্দোলনে থাকছে কি থাকছে না, এর থেকে অনেক কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলের চেয়ারম্যান আমাদেরকে দিয়ে থাকতেন। আচ্ছা, তো এই সুতরাং 2 তারিখ থেকে তো আন্দোলনে আসি, যেখানে ওয়াসিম শহীদ হইলেন 16 তারিখ, 17 তারিখে ছাত্রদলের শহীদ হলেন। তো সেরকম একটি আন্দোলনে যেখানে ছাত্রদলের নেতাকর্মী শহীদ হচ্ছেন, আন্দোলনে ছাত্রদল রয়েছে শক্তভাবে, তো তাতে তো মহাসচিব সাহেব যে কথা বলেছেন সেটি অবশ্যই কৌশল, কারণ ছাত্রদল তো আছেই, আপনি দেখেছেন। ওয়াসিম তো ওইভাবে শুধু ছিল না, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন যে চলে আসুন 16 সালে, যেটি একটি এখন ট্র্যাক প্রায়, এটা একটা ইতিহাসের অংশ এই কথাটি। সেই রকম আন্দোলনে ছাত্রদল কিভাবে রয়েছে আপনি তো বুঝতেই পারছেন। সুতরাং মহাসচিবের এই বক্তব্য অবশ্যই একটি কৌশল। তারেক রহমান সাহেবের কথা আপনি বলছিলেন, তিনি তখন লন্ডনে ছিলেন, আপনাদের সঙ্গে যোগাযোগ হতো নিয়মিত? প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে যোগাযোগ হতো, এবং শুধু আমাদের সাথে না, আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে প্রত্যেক সিদ্ধান্তে দিচ্ছেন, প্রত্যেক সিদ্ধান্তে উনি অংশীদারিত্ব, এটি যারা সমন্বয়ক তারা প্রত্যেকে জানতেন, এবং ওনারাই আমাদেরকে বলতেন, ওরাই বলতেন যে এটা একটু সমন্বয়কদের সাথেও কথা হয়েছে তখনও, এবং আমরা যে কথা বলে আমরা যে বলতাম ঠিক আছে আমরা সিদ্ধান্তটা কথা বলে জানাচ্ছি, এবং আমরা বলতাম যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলে জানাচ্ছি। তখন শুরুর দিকে এরকম বলতাম, পরে ওরাই বলতো ঠিক আছে আপনাদের চেয়ারম্যান স্যারকে একটু জিজ্ঞেস করে তারপর আমাদেরকে একটু দ্রুত জানান, এবং এটি ওরা অবগত। এবং প্রত্যেকটা বিষয়ে ছাত্রদলের, আমি তো বললাম যে প্রত্যেক সিদ্ধান্তে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন মাননীয় প্রধানমন্ত্রী অবগত থাকেন। আন্দোলনের এগুলোতে তো অবগত, এর চেয়ে অনেক ছোট সিদ্ধান্ত উনি দিয়ে থাকেন, করে থাকেন, উনি টেক কেয়ার করেন। এটি আমাদের ছাত্রদলের জন্য একটি বড় সংগঠন হয়েছে যে ম্যাডাম দেখতেন, এরপরেও জনাব তারেক রহমান দেখতেন। সুতরাং আমাদের প্রত্যেক সিদ্ধান্তে উনি থাকতেন। এমনকি আমি আপনাকে বলি, এই আন্দোলনের সবথেকে কঠিন ছিল যে আমাদের নেতাকর্মীরা শহীদ হচ্ছেন প্রতিদিন। তো শহীদ হচ্ছেন, তো শহীদ হইলে তো দায়িত্ব শেষ না। আপনি ঢাকাতে এরকম ঘটনা ঘটছে, আমরা ছাত্রদলের এক নেতা শহীদ হয়েছে, তাকে লাশ বাড়িতে পাঠাচ্ছে, ওই লাশের গাড়িতে আওয়ামী লীগ হামলা করছে, ড্রাইভারকে পুলিশ আর ছাত্রলীগের ছেলেপেলে মারছে। তো এই যে প্রত্যেক দিন নেতাকর্মীরা শহীদ হতো, আমরা জানার আগে, ধরেন ঢাকার বাইরে একজন শহীদ হতো, আমাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম বলতেন যে এরকম ওই জায়গায় এরকম শহীদ হয়েছে, তোমরা খোঁজ খবর নাও। অনেক সময় দেখা যেত আমরা বাইরে থাকতাম, এরকম শহীদ হতো, উনি আমাদেরকে ফোন করে বলতেন যে তাড়াতাড়ি ওইখানে একটু খবর নাও, আমি কথা বলেছি, তোমরা একটু কথা বলো। বা ঢাকাতে কেউ হলে আমরা ওনাকে জানাতাম, উনি সাথে সাথে এটা ম্যানেজমেন্ট করতেন যে কী করা যায়, লাশ কীভাবে পাঠানো যায়। যারা আহত হতেন, এটি শুধু আমাদের নেতাকর্মীরা না, পুরো আন্দোলনে আপনি আমাদের যারা ডাক্তার রয়েছেন, বিশেষ করে আপনি যাদেরকে চেনেন, ডাক্তার রফিক সাহেব আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বা আমাদের চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আমান, ওনারা প্রতিদিন প্রতিক্ষণে, ওনারা তো অ্যারেস্ট হয়েছেন হসপিটাল থেকে, ওই যে রুগী ভর্তি করাইতে গিয়ে, এটা শুধু আমাদের নেতাকর্মীদেরকে ভর্তি করেনি, একই সাথে যারা পুরো আন্দোলন। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি সিদ্ধান্তে আমাদের সাথে থাকতেন, এবং ওনার সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছি। একটা বড় একটা ইম্পর্টেন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যতটুকু মনে পড়ে আপনার, বা আপনি নিজে জড়িত ওনার সঙ্গে কথাবার্তায় বা কোনোটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এরকম কোনো একটা ঘটনা কি আমাদেরকে সাথে শেয়ার করা যাবে? আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়েছে এরকম দুইটা আমি আপনাকে সুস্পষ্টভাবে বলতে পারি। এর বাইরে তো ছাত্রদলের প্রতিটি সিদ্ধান্তে উনি পরামর্শ করতেন, ওনার পরামর্শে আমরা করেছি। একটা হচ্ছে, আপনি জানেন যে হাইকোর্টে সামনে একটি প্রোগ্রাম হয়েছিল, আপনি যে প্রোগ্রামটির কথা বলেছিলেন যে একদিন একটা প্রোগ্রাম ভালো না হওয়ার কারণে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পেশাজীবীদেরকে আমরা আন্দোলনে সম্পৃক্ত করব। আপনার মনে আছে যে হাইকোর্টের সামনে আইনজীবীরা
একটা প্রোগ্রাম করেছিল, যেখানে আপনাদের গণমাধ্যমের একজন কর্মী, যিনি আবার আইনজীবী, উনিও ছিলেন। তো ওই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করার জন্য এটি সমন্বয়করা যখন গ্রেপ্তার হলেন, তখন আব্দুল কাদের, মাহিন, রিপাত রশিদরা আমরাই পরামর্শ দিলাম বেসিক্যালি ছাত্রদলের পক্ষ থেকে, যে এরকম একটা প্রোগ্রাম করা যায় যেখানে আইনজীবী এবং শিক্ষকরা প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকবেন। তো এখন আপনি জানেন যে এনসিপি তো তখন তৈরি হয়নি, বা জামাত ইসলামের সাথে বিএনপির আইনজীবীরা অ্যালাইন, কিন্তু তখনকার পর্যন্ত জামাত ইসলাম কিন্তু আলাদা করে আইনজীবীদের কোনো সংগঠন ছিল না। ওই যে বিএনপি যে সংগঠন, ওইটার সাথে একসাথে ছিল। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা হাইকোর্টে প্রোগ্রাম করব, যেখানে আইনজীবী এবং শিক্ষকরা থাকবেন। তো এখন এই প্রোগ্রামটা আমরা দিলে আইনজীবীরা তো আসবে না, এটা তো একটা গুরুত্বপূর্ণ, কেউকে দ্বারাই কোঅর্ডিনেশন করতে হবে। তখন আব্দুল কাদের আমাকে বলেছিলেন, আমাকে এবং আমাদের সভাপতি রাকিব ভাইকে, যে ভাই তাহলে একটা কাজ করেন, আপনারা দুইজন আপনাদের চেয়ারম্যান স্যারকে একটু বলেন যে আইনজীবীদেরকে একটু বলে দিতে, এবং টিচারদেরকে, তাহলে আর বাকিটা আমরা আমাদের পক্ষ থেকে অন্য স্যারদেরকে বলবো। এবং আমাদের গ্রুপ কলে থাকা অবস্থায় আমরা অন্য ফোন থেকে, আমাদের বিকালবেলায় ছিল, আমরা চেয়ারম্যান সাহেবকে ধরলাম গ্রুপ কলে, আমি, আমাদের সভাপতি রাকিব ভাই, আমরা বললাম এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা একটা প্রোগ্রাম করব যেখানে শুধু আইনজীবী এবং শিক্ষকরা থাকবেন। এটি ঢাকাতে হবে একটা, আর ঢাকার বাহিরেও সকল আদালতও এরকম প্রোগ্রাম হবে। তারপর উনি বললেন যে এটি কাকে বলতে হবে। আমরা বললাম যে আপাতত যদি আপনি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, তখন আইনজীবী হাইকোর্টের সভাপতি, প্রেসিডেন্ট, এবং আমাদের এখন ডেপুটি স্পিকার ছিলেন ব্যারিস্টার কাইসার কামাল, এই দুইজনকে উনি আমাদেরকে ফোনে রেখে দুইজনকে বলছেন আপাতত এই দুইজনকে বলছি, আর বাকিদেরকে আমি বলতেছি। এর বাইরে উনি শিক্ষকদের মধ্যে বলেছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যিনি ভাইস চ্যান্সেলর উবায়েদ স্যার, উনি তখন শিক্ষক সমিতির সভাপতি ছিলেন সাদা দলের, ওনাকে বলেছেন। তারপরে আমাদের আপনি জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি ওই যে আওয়ামী লীগের সময়ে বহিষ্কার হয়েছিলেন, প্রফেসর মোর্শেদ হাসান খান, ওনাকে ফোন করলেন। এই চারজনকে ফোন করেছেন আমাদেরকে ফোনে রেখে, এবং আমরা সাথে সাথে কাদেরকে বললাম যে অলরেডি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সবাইকে বলে দিয়েছেন আগামীকাল প্রোগ্রাম সেট আপ করো। তারপরে আপনাদের গণমাধ্যমের কাছে প্রেস রিলিজ দেওয়া হলো, এবং সকালবেলা একটা ইতিহাস হলো যে আইনজীবীরা প্রোগ্রাম করলেন। আপনি জানেন যে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন পুলিশকে বলেছিলেন যে আমাকে অ্যারেস্ট করো, এবং শিক্ষকরা মিছিল নিয়ে প্রোগ্রামে আসছিলেন। এই প্রোগ্রামটা পুরোটাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোঅর্ডিনেট করছে। দুটো ঘটনা বলবেন বলেছেন, কিন্তু এটি এর বাইরে অনেকের কন্ট্রিবিউশন ছিল, কিন্তু এটি চেয়ারম্যান সাহেব খুবই ইনিশিয়েটিভ নিয়ে এই প্রোগ্রামটি করলেন। আরেকটি যেটি খুবই জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘটনা, আপনারা জানেন জুলাইয়ের 29 তারিখ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক দেওয়া হয়েছিল, যে 30 তারিখে শোক হবে, 29 তারিখ বিকালবেলা এটি ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি আমাকেই ফোন করেছিলেন। উনি বললেন যে একদম বিকালবেলা, আমরা সেদিন আমি রামপুরা থেকে আসলাম আন্দোলন, মানে ওই দিনের মতো শেষ করে আসার পরে দেখলাম উনি অনেকবার ফোন করলেন, ফোন আমার সাথে ছিলেন না, আর ফোন থাকিলে আপনার কারণ ইন্টারনেট সচল না বাহিরে। তারপর বাসায় এসে ওয়াইফাইতে এসে আমি ওনাকে ফোন করলাম। ফোন করার পর উনি আমাকে বললেন যে তুমি কি খবর পেয়েছো যে রাষ্ট্রীয়ভাবে শোক দেওয়া হয়েছে? আমি বলছি না, আমি তো খবর পাইনি। বলছি এটা শোক দেওয়া হয়েছে অলরেডি, এটা টেলিভিশনগুলো দেখাচ্ছে। তো এই রাষ্ট্রীয় শোকটা প্রত্যাখ্যান করে তোমরা বিকল্প কোনো কিছু করতে পারো, এটি উনি প্রথম আমাকে দিয়েছে। তো উনি এই কথা বলে ফোন রেখেছে। এবার একটু পরে উনি আবার ফোন করছেন, ফোন করে বলছে যে রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে যে কালো পতাকা দিয়ে রাষ্ট্রীয় শোক। উনি আমাকে বলছেন যে এটার বিকল্প হিসাবে যে লাল কাপড় পরে কোনো বিক্ষোভ করা যায় কিনা, এই পর্যন্ত উনি বলেছেন যে তুমি ওদের সাথে আলাপ করো। উনি নামটামও বলতেন, তখন উনি কাদেরকে চিনতেন, মানে আমরা যেহেতু বারবার কাদের, মাহিন, রিপা, তখন ওনারা কিন্তু অ্যারেস্ট হয়ে, মানে ওই যে গ্রেপ্তার হয়ে মাত্র ছাড়া পেয়েছেন সেদিন বা তার আগের দিন, ঠিক আছে। তো উনি নাম বলতেন, নাম কয়েকজনকে উনি চিনতেন, আমরা যেহেতু বারবার ওদের নামগুলো বলতাম ওনাকে, বলছে ওদের সাথে আলাপ করো। পরে আমরা প্রথম কাদেরকে আমি ফোন করেছিলাম যে এরকম রাষ্ট্রীয় তো শোক দেওয়া হয়েছে। কাদেরও বলছে ভাই আমি মাত্রই শুনলাম। এটি তখন একদম সন্ধ্যার আগে বিকালের দিকের ঘটনা। পরে বলছে ঠিক আছে ভাই, তাহলে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করি, আপনারা একটু ফোন হাতে রাখেন। পরে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করলাম যে
এরকম রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আমরা বিকল্প কোনো কিছু করা যায়। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইডিয়াটা দিলাম যে উনি বলেছেন যে লাল পতাকা, লাল কাপড় দিয়ে একটি প্রোগ্রাম করা যায়, লাল কালার লাল কালারের। হ্যাঁ, তো সবাই বলছে এটা খুবই ভালো, সবাই খুবই খুশি হয়েছে যে এটা খুবই ভালো। তো ওরা বলছে ওরা অন্য অনেকের সাথে আলাপ করবে। তো ওরা আলাপ করে এটা আমাদেরকে জানালো যে এটা খুব ভালো, এটা হইতে পারে, সবাই একমত হয়েছে। এখানে একটা জটিলতা তৈরি হয়েছে, এটা আমার মধ্যে, সেটা হয়েছে হঠাৎ করে আমার মনে পড়লো যে লাল তো যেহেতু এতগুলো মানুষ মারা গেছে, তখন 29 তারিখ পর্যন্ত প্রায় 1000-এরও বেশি মানুষ অলরেডি মারা গেছে। সরকারি হিসাবেও তখন বলতেছিল প্রায় ধরেন 500-600 বলতেছিল, কিন্তু আমাদের হিসাবে তখন 1000-এরও বেশি মানুষ মানে আমাদের মনে হচ্ছিল। তো আমার হঠাৎ মনে হলো যে লাল তো উৎসবের রং, এখন লাল কালোর বিপরীতে লাল যদি করে সরকার এটা নিয়ে সমালোচনা করলে মানুষজন তো নেগেটিভিটি নিতে পারে, এটা আমার হঠাৎ মনে হলো। তো আমি আবার চেয়ারম্যান সাহেবকে জানালাম, আবার কাদের, মাহিন, রিফাত, হান্নান এদেরকেও জানালাম। এরও একটু কনফিউশনে পড়ে গেছে আমার কথা থেকে, যেহেতু প্রস্তাবও আমার, আমি আবার কনফিউশন করে দিলাম। তো চেয়ারম্যান সাহেব উনি নিজেও একটু আমার কথায় একটু হালকা কনফিউশন হলো। পরে উনি আমাকে বললেন, আমরা আসলে জুলাইয়ে পুরো আন্দোলনে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাইরে আরও 2 জনের সাথে আমরা একটু কথাবার্তা বলতাম। চেয়ারম্যান সাহেবের পরামর্শে একটু হচ্ছে আমাদের হোম মিনিস্টার, তখন উনি তো ইন্ডিয়াতে ছিলেন, সালাউদ্দিন ভাই, আর আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই, উনি এখন হুইপের দায়িত্ব, খুলনা থেকে নির্বাচিত এমপি। ওনার সাথে আমরা আলাপ করতাম আর কি এমনি। তো আসলে ছাত্রদল তো ব্যাপক হারে সারা দেশে আন্দোলন করছিল, তো সেখানে অনেক বিষয় নিয়ে এই 3 জনের সাথেই আমাদের সবচেয়ে বেশি আলাপ হতো। তো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বললেন যে তুমি সালাউদ্দিন ভাইয়ের সাথে একটু আলাপ করো। বলছে তোমার সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করো। তো সালাউদ্দিন ভাইকে আমি জানালাম যে এরকম একটা প্রোগ্রাম সেট হয়েছে, সব ঠিকঠাক, এখন একটা জায়গায় কনফিউশন তৈরি হয়েছে। ওনাকে বললাম লাল তো উৎসবের রং, এখন লাল দিলে কোনো বিতর্ক হইতে পারে কিনা। আমার এখনও একদম স্পষ্ট কানে বাজে আমাদের সালাউদ্দিন ভাইয়ের কথা। সালাউদ্দিন ভাই কিন্তু আন্দোলনে খুব সম্পৃক্ত ছিলেন পরামর্শ দিতে। এখন অনেকে অনেক বিষয়ে বিতর্ক করে, এগুলো করে, কিন্তু এটি যারা আন্দোলন ওনার বিপক্ষে এখনও বক্তব্য দেন বা এনসিপি, জামাত, তারা সকলে জানে যে সালাউদ্দিন ভাই কিন্তু প্রত্যেক ঘটনাতে সম্পৃক্ত ছিলেন। তো সালাউদ্দিন ভাই আমাকে বললেন, দেখো নাসির, লাল উৎসবের রং এটি সারা বিশ্বে সমাদৃত না, কয়েকটা দেশে উৎসবের রং। উনি আমাকে এক্সাম্পল দিলেন যে দেখো জাপানে সাদা পতাকা দিয়ে উৎসব করা হয়। উনি হল্যান্ডের কথা বলছিলেন আমাকে যে ওইখানে অরেঞ্জ এই পতাকা দিয়ে উৎসব করা হয়, কিন্তু সারা পৃথিবীতে লাল বিপ্লবের রং, এইটি সমাদৃত। তুমি কোনো কনফিউশন করবে না, তুমি ওদের সাথে আলাপ করো। তখন অলরেডি মাগরিবের গড়াই সন্ধ্যা শেষে 7টা-8টার দিকে যাচ্ছে। তখন আমরা বললাম না, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি, লাল হচ্ছে বিপ্লবের রং। তখন প্রোগ্রাম প্রথম দেয়া হলো যে কালো পতাকাকে প্রত্যাখ্যান করে লাল পতাকা দিয়ে বিক্ষোভ অথবা মানববন্ধন। এবং আপনার মনে আছে 30 তারিখ দিনের শুরুতে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাল কাপড় বেঁধে তারা প্রোগ্রাম করেছিল। এখন হঠাৎ মিটিংয়ের মধ্যে একজন বলল, ভাই এত রাতে লাল কাপড় কোথায় পাওয়া যাবে? সারা দেশ বন্ধ, দোকানপাট বন্ধ, লাল কাপড় কই পাবে? দোকান তো বন্ধ। তখন ওই মিটিং থেকে সিদ্ধান্ত হলো, যদি লাল কাপড় খুব বেশি পাওয়া নেওয়া যায়, তাহলে কেউ বাসা থেকে যদি আন্দোলন নামতে সমস্যা হয়, লাল কাপড় পরে হামলা করে, হামলা তো করছে আওয়ামী লীগ পুলিশ, তখন প্রতিবাদ হিসাবে লাল কাপড় বেঁধে মুখে ছবি পোস্ট করবে। এটা একটা সিদ্ধান্ত হলো। তো আবার আর অনেকে বলতেছিল লাল কাপড় তো অনেকের কাছে নাই ভাই, তাহলে কি করবে? তখন মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছিল, যদি এই দুটা না পাওয়া যায়, লাল কাপড় পরে আন্দোলনে এটা যদি সমস্যা হয়, লাল মুখে বেঁধে মাথায় বেঁধে ছবি পোস্ট করবে, এই দুটো যদি না পাওয়া যায়, তাহলে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ব্যাচ ধারণ করবে অথবা প্রোফাইল লাল করবে। এবং আপনি জানেন যে জুলাই 30 তারিখে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। বাংলাদেশের মানুষ সেদিন 2 ভাগে বিভক্ত হয়েছে। ঠিক আছে, কেউ লাল ব্যাচ ধারণ করেছে, প্রোফাইল লাল করেছে, আর কেউ কালো ব্যাচ অথবা কালো দিয়ে প্রোফাইল করেছে। এবং আমি মনে করি জুলাইয়ে এটা একটা নজিরবিহীন ঘটনা হয়েছে। ইন্টারনেটে বিপ্লব ঘটেছে দেশে এবং দেশের বাইরে। আপনার মনে আছে যে মানুষ কিভাবে লাল প্রোফাইল করেছে, লাল ব্যাচ ধারণ করেছে, লাল কাপড় দিয়ে প্রোগ্রাম করেছে।
এবং এই দুইটি প্রোগ্রামে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন। সালাউদ্দিন সাহেবের কথা বলছিলেন, তিনি তখন শিলংয়ে ছিলেন। হুম। একটি যোগাযোগের কথা তার সঙ্গে একটি যোগাযোগের কথা আপনি বললেন। ওনার সঙ্গে কি এরকম কোনো স্মৃতির কথা বলতে পারেন? যে খুব একটা ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্তর ব্যাপারে আলাপ আলোচনা করে আপনারা কাজ করেছেন? একটার কথা বলতে পারবো, এটা খুবই বিব্রত কথাও বলতে হচ্ছে। সালাউদ্দিন ভাই বাংলায় মানে বাংলাতে উনি বানান খুব পারদর্শী এবং বাংলার শব্দ চয়নে, বাক্য বিন্যাসে, ঠিক আছে। তো হচ্ছে আমরা একটা প্রেস লিস্ট লিখে ওনাকে পাঠাইছি, এটা জুলাইয়ের শেষের দিকে। পাঠানোর পরে উনি খুব ছোট প্রেস লিস্ট ছিল, ধরেন 16-17 লাইনের, উনি 31টা বানান ভুল ধরেছে, ধরে মোবাইল ফোনে এগুলো ঠিক করায়া আমাকে দিয়ে আবার এটা আমি সমন্বয়কদেরকে পাঠিয়েছি, বুঝছেন। বলছে কি তোমরা করো, এত বানান ভুল করো। আমি তখন বুঝছি যে উনি বাংলা বানান বাক্য বিন্যাসে খুবই মানে হচ্ছে সতর্ক, খুব ভালো বাংলা পারে সালাউদ্দিন ভাই। এটা অনেকেই জানে না, এটা আমি জানি। ওনার সাথে আমি প্রেস রিলিজ নিয়ে কাজ করেছি পুরো জুলাইতে, এখনও কাজ করতেছি। উনি বানান তো অবশ্যই, বাক্য বিন্যাসে খুবই ভালো। তার মানে যত প্রেস রিলিজ আপনারা দিয়েছেন আমরা দিতাম, এটি একটি বিষয়। সবগুলি সালাউদ্দিন ভাইয়ের সাথে আমরা একটু, যেহেতু খুব গুরুত্বপূর্ণ থাকতো, আমরা একটু দেখে নিতাম। আরেকটা যেটি গুরুত্বপূর্ণ ছিল সেটাতে সালাউদ্দিন ভাই সম্পৃক্ত ছিলেন, সেটা হচ্ছে একদম ইন্টারনেট একদম শতভাগ ক্লপস ছিল এক সময়ে, মানে ওয়াইফাইও পাওয়া যাচ্ছে না। তখন একটা প্রেস রিলিজ দেওয়া লাগতো ছাত্র দলের পক্ষ থেকে, তখন একদম যোগাযোগ বিচ্ছিন্ন। এমনকি আমরা সমন্বয়কদেরকেও আমাদেরকে পাচ্ছে না, আমরা পাচ্ছি না, এরকম। তখন আমরা মোবাইলে, মানে রেগুলার মোবাইলে টাইপ করে আমরা প্রেস রিলিজ করেছিলাম গণমাধ্যমকে। ওই লেখাটা সালাউদ্দিন ভাই এবং আমি মিলে, আমি হাতে কাগজে লিখেছিলাম। লেখার পরে আমাকে উনি পরামর্শ দিয়েছিলেন এই লিখে আমাদের সাইরুল কবির, আপনি চিনেন আমাদের ফেসবুকের, ওনাকে আমি বলেছিলাম ফোনে, উনি মোবাইলে এটা টাইপ করেছিলেন রেগুলার নাম্বারে, ছোট মোবাইলে করে মেসেজে এটা উনি গণমাধ্যমে পাঠিয়েছেন। আমার স্পষ্ট মনে আছে, আমি 5 তারিখের পরে দেখেছি ওই আমাদের প্রেস লিস্টটি প্রথম আলো, ডেইলি স্টার ফ্রন্ট পেজে ছাপিয়েছিল। এবার প্রথম আলো আমার মনে আছে একদম প্রথম পৃষ্ঠার শেষে ছাত্রদলের মোবাইলে, মানে রেগুলার মোবাইলের মেসেজের প্রেস রিলিজ প্রথম আলো ছাপিয়েছিল। এবং এটা খুবই, আমি পরে 5 তারিখের পরে দেখলাম যে প্রথম আলো এরকম ছাপাইছে। এবং ওই প্রেস লিস্ট, সাধারণত আমরা প্রেস লিস্ট তো আসলে আপনাদেরকে পিডিএফ করে পাঠাই হোয়াটসঅ্যাপে বা মেইল করে, আমরা সাধারণত যেভাবে পাঠাই, কিন্তু ওই প্রেস লিস্টটা সাইরুল কবির ভাই সংযুক্ত ছিল, উনি পাঠিয়েছিলেন, আমি ওনাকে দিয়েছিলাম, উনি এটা মেসেজ করে করে আপনাদেরকে দিয়েছিলেন। ওইটা প্রথম আলো, ডেইলি স্টার ছাপাইছে, অন্য পত্রিকাও ছাপাইছে, কিন্তু আমার সুযোগ হয়নি। প্রথম আলো একদম প্রথম পেজের শেষে ছাপাইছে। এটা খুব মানে এটা ইন্টারেস্টিং একটি ঘটনা জুলাইয়ের। আরেকটি ব্যাপার, সেটা পরবর্তীকালে আমরা শুনেছি যে ইভেন যারা সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে একজন বা একাধিকজন বলেছেন কখন পরবর্তীতে যে আমরা আন্দোলনটা করছিলাম, আন্দোলনের এক পর্যায়ে আমরা যদি প্রয়োজন মনে হতো তাহলে আমরা হয়তো সশস্ত্র সংগ্রাম শুরু করতাম। এটা কিন্তু আমাদের একজন বইতেও ওটা লিখেছিলেন, হ্যাঁ, আসিফ লিখেছিলেন, জি আসিফ লিখেছে না, আসিফ লিখেছেন, হ্যাঁ মনে আছে। যে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করা হচ্ছিল, এটা এই সম্পর্কে কিছু জানতেন আপনারা? বা না, এটি আমি তো আপনাকে একদম শুরুতেই বললাম, জুলাইয়ের মানে প্রত্যেক দিনের ঘটনা বা পরবর্তী দিনের ঘটনা আগের দিনের ঘটনার সাথে একটা কানেকশান ছিল। মানে জুলাইতে তো ধরেন এভাবে সফল না হতে পারতো সরকার পতন আন্দোলন যদি জুলাইয়ের 15, 14, 15, 16 বা শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি না বলতো, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, নারী শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা না করতো। 16 তারিখে পুলিশ যদি নির্বিচারে গুলিবর্ষণ যে শুরু করলো, এগুলো না হলে তো জুলাইয়ের এই পরিস্থিতি নাও হতে পারতো। হয়তো এটা টার্নিং ছিল, বা পুলিশ যেভাবে নির্বিচারে গুলিবর্ষণ করলো 16-এর পর থেকে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সেটি হচ্ছে অনেকগুলো অপশান, অনেকগুলো কথাবার্তা ছিল, বা জুলাই থেকে পিছনে ফিরে আসারও কোনো সুযোগ ছিল না। বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছেন, পলিসি মেকিংয়ে যারা কাজ করেছেন,
রাজপথে। কিন্তু মানে একদম সুনির্দিষ্টভাবে ওনারা যেভাবে বলছেন এরকম আলাপ আলোচনা আনুষ্ঠানিকভাবে হয়নি। ব্যক্তিগত পর্যায়ে আলাপ আলোচনায় এরকম কথাবার্তা আমরা তখন শুনেছি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে মিটিং সহকারে যেভাবে সিদ্ধান্ত হতো ওরকম কোনো সিদ্ধান্ত সেখানে হয়নি। থাকতেন কোথায়, রাতে ঘুমাতেন কোথায়? প্রথমত হচ্ছে বাসায় থাকতে আমি পারতেন সবসময়? না না থাকা তো যেতেই না, থাকা তো নিষেধ। নিষেধ। যেখানে আমরা আপনাকে বলছি, আপনি জানেনও বটে, ধরুন আপনার সাথেও আমার যোগাযোগ যতবারই হয়েছে জুলাইয়ের আগে পরে, আমরা সবসময় ইন্টারনেট নির্ভর যোগাযোগ, মানে হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনো মাধ্যমে। ছাত্রদল প্রজন্ম থেকে প্রজন্ম এই গত 17 বছরে রেগুলার নাম্বারই ব্যবহার করেনি। মানে এটি শুধু আমার না, আমি বলছি প্রজন্ম থেকে প্রজন্মে, মানে রেগুলার নাম্বারে আমরা কথা বলি নেই। এরকম আমার এরকম হয়েছে, আমি টানা কয়েক বছর বোধহয় কোনো রেগুলার নাম্বারে একবারও কথা বলিনি, এমনকি বাড়ির সাথেও। ধরুন আমার তো আমি তো খুবই প্রত্যন্ত এলাকার, আমি বড় হয়েছি নোয়াখালী সুবর্ণচরে। তো সাধারণত আমাদের এদিকে আমার মা তো ইন্টারনেটে নির্ভর কথাবার্তা ছিল না, ছোট মোবাইল ছিল। তো দেখা গেছে যে আমার কারণেই আমি একটা অ্যান্ড্রয়েড ফোন পাঠিয়েছি। আমি এখান থেকে প্রত্যেক মাসে ইন্টারনেট রিচার্জ করে দিতাম, কারণ আমাকে ইন্টারনেট ছাড়া পাওয়া যাবে না। এবং আমাদের এলাকার সব মানুষ জানতো যে ওনাকে হোয়াটসঅ্যাপ ছাড়া পাওয়া যায় না, রেগুলার নাম্বারে আমরা কেউ ব্যবহার মানে করতাম আপনারা তাহলে আগে থেকে আগে থেকে অভ্যস্ত এখন এটি ছিলেন। হচ্ছিল যারা সমন্বয়ক তাদের জন্য শুরুতে একটু ধাক্কা হয়ে গেছে। কিন্তু কারণ আপনারা আমরা তো একদম প্রজন্ম থেকে প্রজন্ম অভ্যস্ত, আমরা কয়েক বছর ধরে আমি এরকম অনেকের কথা বলতে পারি যারা গত কয়েক বছরে তখন একবারের জন্য রেগুলার নাম্বারে ফোনে কথা বলেনি। তো এটি খুবই কঠিন সময় ছিল। আমরা বেসিক্যালি যে জায়গায় আমার বাসা ছিল সেখান থেকে জুলাইয়ের মাঝামাঝিতে না, 10-11 তারিখ থেকে আমাদেরকে বলা হয়েছে যে বাসাতে কোথায় আর থাকতেন থাকা যাবে না। আপনারা? আমি তো মালিবাগে খিলগা এলাকাতে থাকতাম প্রথম, আমার রেগুলার বাসা ছিল। না, পরে পরে সেটি আমি বনশ্রীতে ছিলাম, উত্তরাতে ছিলাম, জুলাইয়ের আন্দোলনের সময়। চলার সময় আপনি কোথায় কিভাবে মানে আপনার কাটতো, মানে এটি দিনে? অনেক জায়গায় থাকতে হয়েছে, এর মধ্যে বনশ্রী সব থেকে বেশি ছিলাম আমি। মানে আমার এক বন্ধু শাকিলের বাসায় ছিলাম, উত্তরাতে ছিলাম, মিরপুরে ছিলাম, একটু জায়গা চেঞ্জ করে করে থাকতে হয়েছে। দেখা যায় রেগুলার নাম্বার যখন কথা বলতে হতো তখন তো একটা ভয় ছিল, রেগুলার নাম্বারে ট্যাগ করা খুব সহজ, তখন বেসিক্যালি আমরা ওইভাবে করতে হয়েছে। তো জুলাইকে তো ধরেন আমরা দেখি এভাবে যে নানান বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন পেশার মানুষজন যুক্ত হয়েছিলেন এখানে। এরা ওই সময়কার সরকারের যে আচরণ, রাষ্ট্রীয় নিপীড়ন, তার বিরুদ্ধে তারা সবাই একটা ঐক্যবদ্ধ একটা সম্মিলিত চেষ্টা ছিল। মানে আপনার দৃষ্টিতে জুলাইটা কি? আমার দৃষ্টিকোণ অন্যদের থেকে একটু আলাদা। আমি সবসময় এই জায়গায় আমি ডিফারেন্স। আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে 2014, 2018, 2024-এ বাংলাদেশে যদি গণতান্ত্রিক নির্বাচন হতো, মানুষ ভোট দিতে পারত, তাহলে জুলাইয়ের 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হতো না। হাইকোর্ট যাই রায় দেখ কিছুই হতো না। হাইকোর্ট যদি এর থেকে খারাপ রায় দিত তাহলে সেটি আদালতেই মীমাংসা হতো। তার মানে সংকটটা ছিল গণতান্ত্রিক মূল্যবোধে। আপনি তরুণদেরকে বছরের পর বছর তাদের মতামত প্রতিষ্ঠা করতে দেননি, আপনি সংক্ষুব্ধ করে রেখেছেন তাদেরকে। আর আপনি ইলেকশনের কথা বলছেন। আমি ইলেকশনের কথা বলছি, যে তরুণরা ভোট দিলে বা দেশের মানুষ ভোট দিলে আপনি এমপি হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি মন্ত্রী পরিষদ যান, আপনার কথায় দেশ চলে। এই ভোটটা তরুণরা ভুলতে বসেছে, তরুণদেরকে সংক্ষুব্ধ করে রাখা হয়েছে। তরুণরা যে দেশের জন্য একটা ফ্যাক্ট, এটা তরুণরা ভুলে গিয়েছে বা বঞ্চিত করে রাখা হয়েছে। সেই তরুণরাই তার নিজের জীবনের বিনিময়ে নিজের রক্ত দিয়ে সেই খুনি হাসিনাকে বিতাড়িত করেছে, যে খুনি হাসিনা গত 3টে জাতীয় নির্বাচনে সেই তরুণদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং সংকটটি ছিল ভোটাধিকারে, মতামতে, গণতন্ত্র প্রতিষ্ঠায়। তো আমার কাছে জুলাই হচ্ছে ওই অনুপস্থিতিগুলো ছিল। আমি আবারও বলতেছি যে হাইকোর্ট যে রায় দিয়েছে এর থেকে যদি খারাপ রায়ও দিত, কিন্তু দেশে যদি গণতান্ত্রিক সরকার বারবার থাকতো তাহলে এরকম পরিস্থিতি হতো না, মানুষ কেউ রাস্তায় নামতো না, মানুষদেরকে কথা বললে গুম করে রাখা হতো। তা আপনি
ভোটের অধিকারের জন্য কথা বললে আপনার কণ্ঠরোধ করা হতো, আপনাকে বছরের পর বছর আয়নাঘরে রাখতো। এই পরিস্থিতির কারণে জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। খুনি হাসিনা যে মাফিয়াতন্ত্র কায়েম করেছে কেন? এই যে আপনাকে ভোটাধিকার দিতে দেয় নাই, আপনার মতামত প্রতিষ্ঠা করতে দেয় নাই, আপনি কথা বললে আপনাকে গুম করে রাখা হতো, এই যে অচলায়ন তৈরি করেছে খুনি হাসিনা, তার বিপরীতে মানুষ রাস্তায় নেমেছে। আমার কাছে জুলাই হচ্ছে যে যে মানুষ তার মতামত প্রতিষ্ঠা করার জন্য, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য মানুষ রাস্তায় নেমেছে। ওকে, তো জুলাইয়ের পরে সফল আন্দোলনের পরে নির্বাচন হয়েছে দেশে একটা, মানুষ তরুণরা সহ সবাই ভোট দিতে পেরেছে। তাতে কি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বলবেন, নাকি আরও কিছু ইস্যু ছিল এই আন্দোলনের, গণ আন্দোলনের? না, ইস্যু তো ছিলই, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। ধরুন প্রথম যে অনুচ্ছেদটি, সেটি হচ্ছে মানুষ তার ভোটাধিকারের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। একই সাথে গত 17 বছর আমরা কিসের জন্য লড়াই করেছি? আমরা লড়াই করছি একটি সাম্য মানবিক মর্যাদার দেশ হবে, যেখানে সকল মানুষ কথা বলতে পারবে। আপনি সরকারকেও গালি দিতে পারবেন, সমালোচনা করতে পারবেন, যে আপনি সরকারকে চাইলে যা ইচ্ছা তা বলতে পারবেন। এরকম একটা পরিস্থিতি তো আমরা চেয়েছি 17 বছর। আমি মনে করি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এগুলো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এর বাইরে বিভিন্ন সংস্কারের বিষয়ে তো কথাবার্তা হচ্ছে, সেগুলো হয়তো 100% এখনই হচ্ছে না, কিন্তু আমি খুবই আশাবাদী এগুলো ধীরে ধীরে এগুলো সফল হবে। গত 5-6 মাসে বাংলাদেশে অনেক চাকরির পরীক্ষা হয়েছে, তারপর অনেক পরীক্ষা হয়েছে, আমরা একটা তো প্রশ্নপত্র পাশের ঘটনা শুনিনি। ইন্টারমিডিয়েট পরীক্ষাতে এরকম প্রোপাগান্ডা করা হয়েছে, পরে গণমাধ্যম বলেছে কোনো কিছুই হয়নি। আমি মনে করি এগুলো আস্তে আস্তে চেঞ্জ। মানুষ সংসদে কি দেখতেন গত 17 বছরে? মমতাজ গান গাইতেন, যিনি সংসদে অনুপস্থিত ছিলেন তার বিরুদ্ধে কুৎসা রটানো হতো। আপনি দেখেছেন যে বাংলাদেশের মানুষ সংসদ দেখতেছে টেলিভিশনে বসে, মোবাইলে দেখে। আমি তো মনে করতেছি এখন মানুষ সব থেকে বেশি বোধহয় সংসদটাই দেখে, যে এখানে কী আলাপ হচ্ছে, কী না হচ্ছে, বিরোধী দল কী বলতেছে, সরকার দল কোনটি পারছে না। এই যে সংসদ তো শতভাগ কার্যকর হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন সব কিছু হয়নি, সকল সংস্কার হয়নি। আমি মনে করি এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আপনার কি মনে হয় যে ধরেন জুলাইয়ের আন্দোলনে যুক্ত ছিল অসংখ্য মানুষ, তাদের অনেকে এখন হারিয়ে গেছে। এরপরে জুলাই যে শক্তি, যারা জুলাই যোদ্ধা বা জুলাই যে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হলো, তাদের অনেকের মধ্যে বিভক্তি। যেমন ধরেন যারা নেতৃত্ব দিল সমন্বয়করা, তাদের যে দল এনসিপি, জি, তারা এখন আপনাদের দল বা আপনাদেরকে নানাভাবে সমালোচনা করছে যে আপনারা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এই যে অভিযোগগুলি আসছে বা যে বিভক্তি তৈরি হয়েছে, বা অনেকে নাই, ধরেন যে মেয়েরা সামনে ছিল, সে মেয়েরা কোথায়? এটা মেয়েরাই, সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া মেয়েরাই বলে যে আমাদের এখন আর প্রয়োজন বোধহয় নাই। এই পরিস্থিতিটা কেন তৈরি হয়েছে, বা এই যে অভিযোগগুলি করা হচ্ছে আপনাদের বিরুদ্ধে, এটার কারণ কি মনে হয়? দেখুন, বিএনপি তো 5 মাস এখন দায়িত্বে আছে রাষ্ট্রের, এর আগে ইন্টারিয়াম ছিল। এখানে মূলত দেখুন, এখানে যারা আন্দোলন করেছে প্রত্যেকে তো সরকারে যাওয়ার জন্য আন্দোলন করেনি, বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য আন্দোলন করেনি। একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশের, সেটিকে স্বাভাবিক করার জন্য আন্দোলনে গিয়েছে। এখন সকল মানুষের প্রত্যাশা পূরণ কখনোই হবে না, এটি স্বাভাবিক। কিন্তু একটা গণতান্ত্রিকভাবে বা একটা নৈর্ভিত্তিকভাবে আপনি যদি দেখেন, দেশ একটা স্বাভাবিক জায়গায় আছে, দেশের মানুষ ভোট দিতে পেরেছে, বা যেই কারণে আন্দোলনটা হয়েছিল, কোটা সংস্কার বা চাকরির বাজারে যে দুর্নীতি, সেগুলো মোটা দাগে আস্তে আস্তে ঠিক হচ্ছে। বা এনসিপি যেটুকু বলছে, বা এগুলো রাজনৈতিক বয়ান, শতভাগ তো আর এরকম না। তারা রাজনৈতিক কারণে অনেক বিষয়ে বিরোধিতা করছে বা বিরোধিতা থাকবেই, এটি স্বাভাবিক। আমি মনে করি এগুলো সব কিছুই আমি খুব ইতিবাচকভাবে দেখি। যে এনসিপি সমালোচনা করতেছে, এটাকে নেগেটিভলি নেওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, করবে তারা স্বাভাবিকভাবে। তাদের সমালোচনা থেকে সরকার যদি মনে করে যে আরও বেশি পরিশুদ্ধ হওয়ার দরকার, তাহলে সরকার নিশ্চয়ই পরিশুদ্ধ হবে। কিন্তু সার্বিকভাবে একটা পজিটিভ বা একটা গণতান্ত্রিক দ্বারা
বা সব কিছু মিলে আমি মনে করি একটা ইতিবাচকভাবে দেশ আছে। এখন অনেকে মনে করতেছেন যে ধরেন আপনি যেটি বললেন অনেক মেয়েরা আন্দোলন করেছেন। হ্যাঁ, আন্দোলন করেছেন, এর মধ্যে আন্দোলনকারী অনেকে তো দেশ পরিচালনা বা সংসদে রয়েছেন। আন্দোলন করা মেয়েরা অনেকে সংসদে রয়েছে, যেটি ২৪-এর গণ অভ্যুত্থান না হলে তো ওরা থাকতে পারতো না। বা এনসিপিরও একজন আছে, ছাত্রদলেরও একাধিক আছে যারা আন্দোলনে ছিলেন, বা জামাত ইসলামেও আছেন। আমি মনে করি এই সংখ্যাটা বৃদ্ধি পাবে, তারা আস্তে আস্তে তাদের মতামত প্রতিষ্ঠা করতে পারবে। একসাথে সব কিছু হবে না, ধীরে ধীরে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আবার একটু আন্দোলনের মধ্যে ফিরে যাই। ছাত্র শিবিরের ছাত্রদলের কথা আমরা আলোচনা করছিলাম। আমরা পরবর্তীকালে দেখলাম জুলাই, এই যে একটু আগে যেটা বলছিলাম যে বিভক্তি, জুলাই শক্তির মধ্যে বিভক্তি, পরবর্তীকালে আমরা দেখেছি যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে মানে এই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার এক ধরনের কী বলবো ঝগড়া বা একটা বিরোধ বা এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষ করে ছাত্র শিবির দাবি করছিল এটার মূল কৃতিত্ব তাদের, এরকম একটা অবস্থা দেখলাম। এবং এটা নিয়ে আপনাদের দুই সংগঠনের মধ্যে বেশ কিছুদিন একটা বিতর্ক হয়েছে। এটা কেন হলো? প্রথমত হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে কোনো ক্যাডিট ১ সেকেন্ডের জন্য দাবি করা হয়নি। বরং ৫ তারিখের পরে আপনার মনে আছে যে আমাদের বিপক্ষে ক্যাম্পেইন করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এটা শিবির করেছে, শিবিরের শিষ্যরা তারা করেছে, শিবিরের বোর্ড আইডি থেকে করা হয়েছে, ভুয়া আইডি থেকে করা হয়েছে, শিবিরের পেজ থেকে করা হয়েছে। আমরা মনে করি ছাত্রদল ১৪২ জন নেতাকর্মী এখানে শহীদ হয়েছেন। আমরা শুধু তালিকাটা গণমাধ্যমকে আমরা দিয়েছি, নাম ঠিকানা সহ, ঠিক আছে? এখন দেখেন আমাদের ১৪২ জন নেতাকর্মী শহীদ হওয়ার পরও যারা আমাদের বিপক্ষে ক্যাম্পেইন করে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, তাদের কি কন্ট্রিবিউশন, তাদের কি ক্যাডিট, এগুলো তো মানুষ জানে। বাংলাদেশে যারা আন্দোলন করেছেন, এখানে তো সকল মানুষ আন্দোলন করেছে, সাংবাদিকরা আন্দোলনে ছিল, একসময় সাংবাদিকরাও ব্যাপক ভূমিকা রেখেছে, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আর্মিরা এখানে ভূমিকা রেখেছে, শ্রমিক জনতা রিক্সাওয়ালারা ভূমিকা রেখেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা রাজপথে আন্দোলন করেছে এরকম ছাত্রদল সহ ২-১টা আপনি সংগঠন পাবেন। হ্যাঁ, তারা ছিল, হয়তো পলিসি মেকিংয়ে ছিল, বাসা থেকে পরামর্শ দিয়েছে, তাদের নেতাকর্মীরা নেমেছে। কিন্তু আপনি হলপ করে যদি বলেন যে ছাত্রদল, আমি আমার কথা বলি, আমাদের সংগঠনের সভাপতি, প্রতিদিন আমরা রাজপথে গিয়েছি, এবং রাজপথে গিয়ে তো পিছনে থাকতে হয়নি। নেতা তো আমি তো ধরেন আমার জায়গা থেকে পিছনে থাকা জানি, আমি যে জায়গায় ছিলাম সেখানে সামনে থাকতে হয়েছে। আমরা রাজপথও সর্বশক্তি দিয়ে মোকাবেলা করেছি। বরং ছাত্র শিবিরের শীর্ষ নেতারা যারা দায়িত্বে ছিল, তারা অনেকে বলছে তারা আন্দোলনের সময় সবজি কিনতে গিয়েছেন, বাজার করতে গিয়েছেন, এরকম কথা আমরা শুনেছি। তাও আমরা এইটুকু কখনোই বলি না যে শিবিরের অবদান ছিল না, এটা আমরা বলি না। কিন্তু তারা মিথ্যা প্রতারণাপূর্ণ ক্যাম্পেইন করেছে মানে তারা তো, আপনারা তো আন্দোলন সমন্বয় করে করতেন, তারাও জানতো যে ছাত্রদল আন্দোলনে আছে, আপনারাও জানতেন শিবির আন্দোলনে আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা জানি। তাহলে তারা এই ধরনের মানে বিজয়ের পরে এই ধরনের আপনাদেরকে যে কোনো অবদান নাই, 0% কন্ট্রিবিউশন যেটা বললেন, তারা বলে, এটা কি কারণ? এটা ওই যে মুনাফিকি প্রতারণাপূর্ণ কাজ, তাদের তো এরকম একটা চরিত্র আছে, সেটা তো প্রকাশ করতে হবে, তো সেটা প্রকাশ করেছে তারা। এটা তো তাদের ধরেন দীর্ঘদিনের একটা চরিত্র, যে এরকম মিথ্যা বলবে, প্রতারণা করবে, প্রতারণা করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেরকম করার চেষ্টা করলো আর কি। আমরা মনে করি যে তাদের এরকম কথাবার্তায় আমরা কখনো কনফিউশন নেই। আমরা জুলাইয়ে কাজ করেছি, যাদের সাথে আমরা কাজ করলাম তাদের সাথে তো এখন আমাদের রাজনৈতিকভাবে ধরেন আমরা বিরোধ আছে, ধরেন এনসিপি বলেন বা তাদের ছাত্র সংগঠন বলেন, আছে না? তারা তো একবারও বলে নাই যে ছাত্রদল ছিল না বা ছাত্রদলের কন্ট্রিবিউশন নেই। বা জনাব নাহিদের বিষয়ে তো আমাদের রাজনৈতিকভাবে বিভিন্ন বক্তব্য থাকে আমাদের দলের, মূল দলের। নাহিদ প্রথম দিন সংসদে ওনার যে বক্তব্য উনি দিয়েছেন, সেখানে প্রথম তিনি যে ছাত্র সংগঠনের নাম নিয়েছেন সেটি ছাত্রদল, শিবিরের নামে নিয়েছেন, ওনাদের নামে নিয়েছেন প্রথম। আমরা কৃতজ্ঞ ওনার প্রতি। আমাদের নাম নিয়েছে সেজন্য না, যে আমরা যাদের সাথে কাজ করেছি, ধরেন নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, কাদের, মাহিন, রিপাত, হান্নান সহ, ওনারা তো একবারও বলে নাই। হ্যাঁ, ওনাদের সাথে তো আমাদের আরও বেশি এখন রাজনৈতিকভাবে বিরোধ,
কিন্তু কন্ট্রিবিউশনের কোশ্চেনে ওনারা কখনোই আমাদের অবদানকে খাটো করেনি, সবসময় বলেছেন এবং প্রথম দিন থেকে বলেছেন। এটি আমরা পজিটিভলি দেখি। আমরাও তো বলি যে ওনারা আমাদের বয়সে ছোট ছিলেন, বা ছাত্রদলের তুলনায় তো ওনারা অনেক ছোট সংগঠন ছিলেন, যেটি জাতীয় ছাত্র শক্তি। তারপরে আমরা ওনাদের নেতৃত্বে কাজ করেছি না, আমাদের মধ্যে তো কোনো হীনমন্যতা নেই, করেছি তো, আমরা এখনো বলছি, তখনও তো করতাম। আমরা যদি এরকম ধরেন খুব ভাব নিয়ে থাকতাম বা অহমিকা নিতাম যে আমরা কেন তাদের অধীনে কাজ করতাম, আমরা তো করিনি। আমরা তাদের লিডারশিপ মেনেই আমরা আন্দোলনটা করেছি। এই নিয়ে আমাদের কোনো নিজেদের মধ্যে কোনো মন খারাপ নেই, ছোট বা ছোট মনকে ছোট করিনি। আমরা মন উঁচু করে, মাথা উঁচু করে আমরা তাদের সাথে কাজ করেছি, কোনো কনফিউশন নেই এটাতে। ওকে, তো আওয়ামী লীগের যে দীর্ঘ শাসন 17 বছরের, সেই সময় তো ক্যাম্পাসে আপনারা ঠিক নিয়মিত রাজনৈতিক চর্চা বা সাংগঠনিক চর্চা করতে পারেন নাই, ক্যাম্পাসে আপনাদের থাকতে দেওয়া হয় নাই। ছাত্র শিবিরের অবস্থা তো আরও আগের থেকে খারাপ, তারা তো ইভেন তারা ছিল আর কি, গুপ্তভাবে গুপ্ত ছিল। ছিল, কোনোদিন প্রকাশ্যে রাজনীতি অ্যাক্টিভিটিস তারা করতে পারে নাই। বরং শেষের দিকে জানা গেল যে অনেকে ছাত্র লীগের মধ্যে তারা আশ্রয় নিয়েছিল। তো এই যখন সিচুয়েশন, আমরা ধরে নিতাম, ইভেন ধরেন সেই 89 বা 88-এর সময় ডাকসুর যে ইলেকশন হয়েছিল, প্রথমবার তো ছাত্র সংগ্রাম পরিষদ জিতল ছাত্রদলকে হারিয়ে। পরের বছর ছাত্রদল পূর্ণ প্যানেলে বিজয়ী হলো 90-তে ওই সময়টায়। তো তখন থেকে তো ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বড় শক্তি, এবং আওয়ামী লীগের শাসনামলে যতই দমনপীড়ন হোক না কেন, ছাত্র দলকে তো একটা অন্যতম বড় শক্তিশালী দল হিসেবে, সংগঠন হিসেবে গণ্য করা হয়। এবং জুলাই বিজয়ের পরে তো আরও বটেই। তাহলে ডাকসু ইলেকশনে এই অবস্থা কেন তৈরি হলো? আপনারা যে ছাত্র শিবির ক্যাম্পাসে অ্যাক্টিভিটি চালাতে পারতো না, বিপরীতে আপনারা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি পপুলার ছিলেন সেই 90 সাল থেকে। তা এইবারের ডাকসু ইলেকশনে এই যে বিপর্যয় আপনাদের, শুধু ডাকসু না, যত ইলেকশন হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবখানে একই অবস্থা, এটার কি মূল্যায়ন আপনারা করেছেন? না, এটি তো আমরা তো সাংগঠনিকভাবে তো করেছি। এটি দেখুন, আমি সবসময় বলি, ছাত্রদল গত 17টি বছর কোনো ক্যাম্পাসে আমরা স্বাভাবিক যে রাজনীতি সেটি করতে পারিনি। বিশেষ করে যখন ক্যাম্পাসগুলোতে আমাদের যখনই উপস্থিতি থাকতো তখনই ছাত্রলীগ হামলা করতো, নির্যাতন করতো, সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের ছাত্রদলের নেতাকর্মীদেরকে গুম খুন পর্যন্ত করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। শিক্ষকরা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে জেলে দিয়ে দিয়েছে। তো কোনো ক্যাম্পাসে এরকম স্বাভাবিক রাজনীতিটা আমরা করতে পারিনি। এখন 5 তারিখের পরে যখন একটা স্বাভাবিক সময় আসলো, অনেকটা তাড়াহুড়ো করে, মানে একটু খুব তাড়াহুড়ো করে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল সহ অন্য ছাত্র সংগঠনগুলোকে এখানে আনা হলো। এখন আপনি খেয়াল করে দেখেন, যারা ডাকসুতে বিপিজিএস হলো বা ছাত্রদল যারা বিপিজিএস হতে পারলো না, যারা প্রার্থী ছিল, আপনি যদি 3টি পদের কম্প্যারিজন আপনি করেন, ধরেন ছাত্রদলের প্রার্থী ছিল আবিদ, ওদিকে ছিল সাদিক কায়েম। তো আবিদ তো একটা দিনের জন্য হলে থাকতে পারেনি, বরং 17টি বছর ওর সময়ে আবিদ কিন্তু আহত হয়েছে, জেলে যেতে হয়েছে, এখানে ও খুব গুরুতর আহত হয়েছে। কিন্তু সাদিক কায়েম দিব্যি ছাত্রলীগ করে তিনি হলে থেকেছেন। এমনকি জামাত ইসলাম যে আন্দোলনগুলো করতেন সে আন্দোলনও তিনি বিরোধিতা করেছেন। জামাত ইসলামের আন্দোলনের বিপক্ষে তিনি ছাত্রলীগ হয়ে প্রোগ্রাম করেছেন, যেটি ছবি ভিডিও পরে প্রকাশিত হয়েছে। বা ধরেন হামিম আমাদের জিএস প্রার্থী ছিল, তার বিপরীতে জনাব ফরহাদ দিব্যি ছাত্রলীগের পদে ছিলেন। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে নির্বাচন করতে হয়েছে। এটা ইন্টারিয়াম সরকার বা বিশ্ববিদ্যালয় যারা প্রশাসন জামাতিকরণ করে, যাদেরকে বিসি নিয়োগ দেওয়া হয়েছে, তাদের টার্গেটই ছিল যে আমরা এদেরকে জিতিয়ে নিয়ে আসবো। এবং ছাত্রদলের বিপক্ষে যে মোটা দাগে ক্যাম্পেইন করা হয়েছে, সব কিছু মিলিয়ে আসলে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বল্প সময়ে এই নির্বাচনগুলো করে শিবিরকে জিতাই দেওয়ার একটা প্যাকেজ প্রোগ্রাম ছিল, এবং তারা এটা সফল হয়েছে। তারপরে আমি মনে করি এর বাহিরেও ছাত্রদলের হয়তো দুর্বলতা ছিল যে আমরা এরকম একটা নির্বাচনে গিয়েছি, করতে হয়েছে,
বা শিক্ষার্থীদের সাথে আমাদের যে স্বাভাবিক সুসম্পর্ক তৈরি করার যে পর্যাপ্ত সময়, সেটি তো আমাদেরকে দেওয়া হয়নি। তা আমি মনে করি পরবর্তী নির্বাচনগুলোতে ছাত্রদলের ফিরে আসার সক্ষমতা ইনশাল্লাহ আছে এবং ফিরে আসবেই, এতে আমার কোনো সংশয় নেই। এই যে অভিজ্ঞতা হয়েছে জুলাই আন্দোলনে, আপনাদের স্পেশালি আপনার সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এই ধরনের এরকম সময় তো আর এই সিচুয়েশন তো আর কখনো হবে কিনা জানি না, যে মানে আমাদের কারো জানা নাই। তো আপনার তো এটা নিয়ে অনেক স্মৃতি। তো এটাকে ধরে রাখার জন্যে আপনি কি কোনো কিছু করছেন? এটা অনেকদিন ধরে আমি ভাবছিলাম, আমাদের ছাত্রদলের অনেক কলিগরাও বলছেন যে সংগঠন হিসাবে যে ছাত্রদল একটা বই লিখতে পারে। আমাদের ব্যক্তিগতভাবে লিখেছে, আবিদ লিখেছে, আরও ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা লিখেছে। এটা গত কয়েকদিন ধরে অনেকে বলছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, আপনিও বলছেন। তবে এখনো পর্যন্ত আমরা নিই নাই, তবে আমার এটা চিন্তা আছে। এখন দায়িত্বকালীন সময় হয়তো পারছি না, পরে এটি আসলে করতে হবে। এবং আমি মনে করি জুলাই নিয়ে সেভাবে বই প্রকাশিত হয়নি, বা জুলাইয়ের ইতিহাস সেভাবে বর্ণনা হয়নি। এটি খুব দ্রুতই করা উচিত, নতুবা ইতিহাস বিকৃত হয়ে যাবে। বিশেষ করে আব্দুল কাদের, হি মানে আমি মনে করি হি ইজ ভেরি, মানে মানে সে খুব ভালো রোল প্লে করেছে জুলাইতে। সেভাবে আব্দুল কাদেরকে প্র্যাকটিস করা হয়নি, মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে আন্দোলনের সেকেন্ড লেয়ারে সেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বা কিছু কিছু গণমাধ্যম হয়তো এখন তাকে মূল্যায়ন করছে, যেমন প্রথম আলো আলাদা করে স্টোরি করেছে। আমি মনে করি আরও বেশি হওয়া উচিত। সে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জুলাইতে, যেটি হয়তো অনেকের কাছে বা অনেকে জানার কথা না। আমরা যারা কাজ করেছি আমরা কিন্তু জানি, খুবই গুরুত্বপূর্ণ। জুলাইয়ের ইতিহাস অন্যরকম হতো যদি কাদের ঠান্ডা মাথায় এটা ডিল না করতে পারত। আপনি তো মনেই আছে, সমন্বয়কদের একটা অংশ গিয়ে আন্দোলন থামাই দিছে, ওইখানে বলছে আমরা আন্দোলন করতে চাই না, এই আন্দোলন জামাত, বিএনপি, বা আরেকবার বলছে শুধু বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই না। কিন্তু সেরকম বক্তব্যকে প্রত্যাখ্যান করে অন্য স্টেক হোল্ডারের সাথে সমন্বয় করে কাজটা কিন্তু আব্দুল কাদেরই করেছে। সুতরাং এরকম আরও অনেকে হয়তো আছেন যারা আছে, আমি তো বলেছি কাদের, মাহিন, রিপাত রশিদ, হান্নান, আরও অনেকে আছে, কিন্তু কাদের তো লিড করেছে। সুতরাং সে খুব গুরুত্বপূর্ণ। তাকে দিয়ে আমি মনে করি ইতিহাসের একটা অংশ রচিত হওয়া উচিত, তাকে দিয়ে লেখা উচিত। সে আসলে আমাদের থেকে বেশি জানে। আমরা তো একটা অংশ, শুধু আমাদের পাশটা আমরা করেছি, কিন্তু সে তো উপর থেকে সবাইকে দেখেছে বা সবার সাথে সমন্বয়টা সে করেছে। সেকেন্ড, আর সেটা প্রথম দিন থেকে আসলে ছিল, প্রথম দিন থেকে বড়দের সাথে কানেক্ট ছিল। আজ সেকেন্ড পর্যায়ে সে পুরাটাই লিড করেছে। সুতরাং আমি মনে করি তাকে দিয়ে লেখানো উচিত। এবার আমি মনে করি যারা পুস্তক প্রকাশনী আছে তাদের কাছে তার কাছে যাওয়া উচিত। আপনি বলছিলেন এই মাঝখানে একটা বিভ্রান্তি বা একটা বিভক্তি তৈরি হয়েছিল। কেউ কেউ বলছিল আর আন্দোলনে আমরা করব না, এটা বিএনপি জামাতের আন্দোলন ইত্যাদি। তো এরকম কি আরও কখনো আপনার মনে হয়েছিল বা কোনো সিচুয়েশনে, মানে খুব খারাপ অবস্থায়, যে আলটিমেটলি হয়তো মানে আমাদের আন্দোলন সফল নাও হতে পারে, এরকম কোনো হতাশা আর কখনো আসছিল বা কোনো মনে হচ্ছিল? বহুবার বহুবার, এটি গতকালও আমি বলেছি। একদম আপনাকে একটা তরতাজা এক্সাম্পল দিই। জুলাই আগস্টের 4 তারিখ আমি সেদিন শাহবাগ গিয়েছিলাম। শাহবাগ খুব বড়, সেদিন পুরো শাহবাগে বিএনপির অঙ্গ সংগঠনগুলো সব থেকে বেশি ভূমিকা পালন করছে। 3 তারিখে যখন নাহিদ এক দফা দিল, 4 তারিখে তো পুলিশ খুব বেপরোয়া আচরণ করলো, এবং 3 তারিখে আর্মির অফিসার্সরা একটা মিটিং করলেন যে কি হয় না হয়, একটা অনেকের মধ্যেই সংশয় ছিল। 4 তারিখে আমাদেরকে বিশেষ করে সমন্বয়করা বলেছিল যে শাহবাগটা যেন বিএনপি খুব গুরুত্বপূর্ণভাবে দেখে। বিশেষ করে ছাত্রদল, যুবদল ছিল। যুবদলের মহানগর দক্ষিণের রবিউল ইসলাম নয়ন মেম্বার সেক্রেটারি, উনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুরো যুবদল হাজার হাজার লোক নিয়ে সেদিন শাহবাগে আসছে। ছাত্রদলও খুব ব্যাপক উপস্থিতি ছিল। তো আমরা এটা শেষ করে খিলগা এলাকাতে আমি যখন গেলাম, সেখানে 2 জন লোককে শহীদ হতে দেখলাম একদম কাছ থেকে, বিবস্ব অবস্থায়।
তা আমার মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, অনেকবারই হয়েছে, কিন্তু আবার সাহস নিছি সেদিন সব থেকে বেশি 4 তারিখ। আমার একবার মনে হয়েছে যে এবারও বোধহয় হাসিনা টিকে যাবে, আর তো কিছু হচ্ছে না, কারণ কোনো কিছু হচ্ছিল না তো, মানুষ তো মারা যাচ্ছে, একদিনে 100 লোকও বেশি মারা গেছে জুলাইয়ের 26 বা 27 তারিখ, যেদিন গণমাধ্যমে বলছে 96 জন বা 86 জন, সেদিন আমাদের হিসাবে 100-র বেশি মানুষ মারা গেছে। তা আমি যখন বাসায় গেলাম বনশ্রীতে, যাওয়ার পরে দেখি মোবাইলে অনেক ফোন আসছে, মানে ইন্টারনেটে ওয়াইফাইতে ফোন, আমার সাথে তো আর ছিল না। দেখি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ফোন করলেন, ফোন করে বললেন যে তোমাকে ফোনে পাচ্ছি না। জুলাইতে এরকম ঘটনা ঘটছে যে আমাদেরকে উনি ফোনে একটু কম পাইতেন, উনি এত কানেক্ট ছিলেন আমাদের সাথে, এটি আসলে বলতেই হবে ওনার কথা। মানে উনি অন্য কোনো কাজ রাখতেন না আমার মনে হচ্ছে পুরো জুলাই আগস্টের, শুধু কানেক্ট থাকতেন, কি করতে হবে, কোথায় কি করতে হবে, আমরা কোনো কিছু ওনার কাছে ডিমান্ড করে সাথে সাথে এটা উনি সমাধান করতেন। পরে উনি আমাকে বললেন যে একটা প্রোগ্রাম তো 4 তারিখের প্রোগ্রাম, যখন 4 তারিখে প্রথম, কিন্তু 5 তারিখের জন্য অন্য একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল, পরে প্রোগ্রামকে একদিন আগে এনে যেটি 5 তারিখে করা হলো, তখন ওই প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলার জন্য কাদেরও আমাকে ফোন করেছে। পরে আমরা মিটিং করলাম, ওনাকে জানালাম, এর মধ্যে উনি আমাকে দেখে আগে থেকে ফোন করলেন। তো আমরা ওনাকে জানাইছি যে প্রোগ্রাম তো একদিন এগিয়ে নিয়ে আসার জন্য ওরা বলতেছে। পরে উনি আবার এটা মহাসচিব সাহেবের সাথে আলাপ করছিলেন, আমাদেরকে বলছেন যে মহাসচিবের সাথে আলাপ হয়েছে, এবং ওরাও আমাদেরকে বলেছিল সমন্বয়করা যে মহাসচিবের সাথে আলাপ হয়েছে প্রোগ্রামের বিষয়, মানে একদিন এগিয়ে নিয়ে আসার বিষয়। তো কথাবার্তা বলার পরে ওনার কেন যেন মনে হয়েছে যে আমার একটু মন খারাপ ছিল যে আমি 2 জনকে শহীদ হতে দেখলাম। তো এটি রাতের 8:30-9টার দিকে উনি কথাবার্তা মিটিংয়ের পরে ফোন দিয়ে বললেন, তোমার কি একটু মন খারাপ? আমি বলছি জি। আমি সে একটু, বলছে কেন? আমি ওনাকে বললাম। পরে আমি বলতেছি যে এত মানুষ মারা যাচ্ছে, কোনো কিছু তো হচ্ছে না। পরে উনি আমাকে এমনি বলতেছিলেন, সাহস দিলেন, বা উনি হয়তো অনুমান করলেন, উনি আমাকে বলতেছিলেন হেসে, আরে মন খারাপ করো না, শেখ হাসিনা 2-1 দিনের মধ্যে চলে যাবে। এটি 4 তারিখ রাতে কাকতালীয়ভাবে উনি আমাকে বলছিলেন। তা আমরা তো 4 তারিখে রাতের বেলা আরও একবার পরে রাতে ওনার সাথে কথা হলেন। আমাদের একজন মারা গেলেন ছাত্রদলের, অনেক রাতে আমরা খবর পাইছি। তার লাশটা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য উনি আমাকে বলছেন যে এইখানে কথা বলো, আমি কথা বলেছি। পরে 4 তারিখ রাতে, মানে 5 তারিখ সকালবেলা ভোরে তো আমরা প্রথম প্রেস ক্লাবে আসলাম, পরে ঢাকা মেডিকেল, পরে শাহবাগে আসলাম। তো এটি 4 তারিখে আমার খুব হতাশা হয়েছিল, বাট উনি আমাকে খুব উৎসাহ দিয়েছিলেন। তো আপনার মানে একদম ফ্রন্ট ফ্লোরের সম্মুখ সারিতে থাকার পরেও মাঝে মধ্যে মনে হয়েছিল এরকম যে হয়তো কিছু হবে না, আবার আগের মতোই ম্যানেজ হয়ে যাবে সব কিছু, তারপরে তো আলটিমেটলি হয়েছে, বা হয়েছে। আমরা করতে পেরেছি সবাই মিলে। এটি আসলে আমি সবসময় মনে করি জুলাই একক কোনো রাজনৈতিক দল, একক কোনো ব্যক্তি, এগুলোর কারণে হয়নি। অনেকেই নেতৃত্ব দিয়েছেন অনেক জায়গায়। একসময় তো এরকমও হয়েছে যে রামপুরাতে আমরা একটা দেখলাম যে এখানে কোনো নেতা নাই, সবাই যার যার মতো করে পুলিশের বিপক্ষে অবস্থান নিচ্ছে। ঠিক আছে, মানে আপনি রাজপথে যে নেতৃত্ব দিয়েছে ওর নেতৃত্বে, এরকম কিন্তু জুলাই হয়নি। মানে মানুষ যে যেখানে পেরেছে সেই সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে। এটা খুব মানে একটা নজিরবিহীন ঘটনা। আপনি মহান মুক্তিযুদ্ধ সময়ও সশস্ত্র আন্দোলন হয়েছে, আমরা ইতিহাস পড়েছি, সেখানেও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঞ্চলে লিডারশিপ তৈরি হয়েছে বা নেতৃত্ব দিয়েছে আমাদের আর্মি বা মুক্তিবাহিনী। কিন্তু আপনি এখানে দেখেন, এখানে ভিন্ন ভিন্ন মাত্রায় লিডারশিপ তৈরি হয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে রামপুরার এই অঞ্চলে আন্দোলন হইতেছে, হঠাৎ করে একজনের নেতৃত্বে চলে গেল, বা অন্য জায়গায় আরেকজনের নেতৃত্বে, এই ভাই চলেন সবাই আসেন আর একটু আগায় আসি, আসেন পুলিশকে দাওয়া দিই, এরকম করে আন্দোলন হচ্ছে। এখানে একক কোনো ব্যক্তি, একক কোনো প্রতিষ্ঠান, একক কোনো রাজনৈতিক দল এই আন্দোলনে ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই। আসলে পুরো পরিস্থিতি দেখে আমার সেটি মনে হয়েছে। অনেকে পলিসি মেকিংয়ে কাজ করেছেন, কিন্তু রাজপথে আন্দোলনটা একটা মাল্টি ডাইমেনশন ছিল। হয়তো দেখা গেছে কোনো জায়গায় কোনো সাংবাদিক বলেছেন ভাই এদিকে যান। আমরা এরকম দেখেছি, আমাদেরকে একটা গণমাধ্যমের আমাদের সহকর্মী পরিচিত, উনি বলছে বা এই দিকে যাওয়া যাবে না, এইদিকে পুলিশ আছে, আপনারা যদি ওই পাশ দিয়ে যান তাহলে পুলিশকে দাওয়া করতে পারবেন। আমরা সেটাই করেছি এবং তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। তার মানে হচ্ছে একটা মাল্টি ডাইমেনশন, মাল্টিপারপাস মানুষের মতামত
লিডারশিপ এই আন্দোলনে ভূমিকা রেখেছে, নতুবা এই আন্দোলন সফলভাবে পরিসমাপ্তি হতো না। নাসির, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জুলাই আন্দোলনের আপনার সংগঠনের বাইরেও অনেক ধরনের কথা জানতে পারলাম, নতুন কিছু অনেক তথ্য জানতে পারলাম। আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে এসব গল্প শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি ভয়েস অফ জুলাইয়ের আজকের পর্ব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।